আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং আসসালামু আলাইকুম লিসেনার্স। আশা করি সবাই ভালো আছেন। এখন যে ঘটনাটি শেয়ার করবো এই ঘটনাটি আমরা পেয়েছি জিল্লুর রহমান ভাইয়ের কাছ থেকে। তো চলুন ঘটনায় চলে যাই। জামালপুর জেলার নান্দিনা এক কৃষক পরিবার। সেই কৃষকের ছিল 3 ছেলে। ঘটনার সময়কাল 1981 সাল। ওই সময় সেই কৃষকের 20 বিঘা সম্পদ ছিল। গ্রামের মোটামুটি অবস্থাশালী কৃষক উনি। বড় 2 ছেলে বিয়ে করে সংসার করছে। ছোট ছেলের নাম ফরিদ। ফরিদের বয়স তখন 18 থেকে 20 বছর হবে আনুমানিক। ফরিদ ছোট থেকে অনেক দায়িত্বশীল এবং কর্মঠ। সমবয়সীদের মতো খেলাধুলা, আড্ডা এসবে মন ছিল না ফরিদের। একই গ্রামের আবার এক গরিব কৃষকের ছেলে শহীদ। ফরিদ আর শহীদ এই দুজন ছিল খুবই ক্লোজ বন্ধু। শহীদ আর ফরিদ এই দুজনের নামের মধ্যে কিন্তু মিল রয়েছে, আর সম্পত্তির দিক থেকে আবার বেশ কিছু অমিলও ছিল। শহীদের বাবার আবার অল্প জমি। শহীদ ছোটবেলায় মাদ্রাসায় লেখাপড়া করেছে। একটা সময় লেখাপড়া বাদ দিয়ে বাবার সাথে কৃষি জমিতে যুক্ত হয়েছে বা কৃষিকাজে যুক্ত হয়েছে। অপরদিকে ফরিদের বাবার অনেক বেশি জমি ছিল। ওই সময়ে গ্রামে তেমন স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান ছিল না বললেই চলে, আর মানুষজন তেমন লেখাপড়ার প্রতি আগ্রহীও ছিল না এখন যেমনটা দেখা যায়। ফরিদের স্বপ্ন ছিল সে ট্রাক ড্রাইভার হবে। এক আত্মীয়ের ট্রাকে দীর্ঘদিন হেল্পার হিসাবে কাজ করে ফরিদ। একসময় ফরিদ ড্রাইভিং শিখে ফেলে। দীর্ঘদিন ট্রাকে হেল্পার হিসেবে ছিল, তাই দেশের নানান জায়গায় সে গিয়েছে, নানান জায়গার রাস্তাঘাটটা চেনা হয়ে গেছে। ফরিদ তার উপার্জনের সামান্য কিছু টাকা দিয়ে নিজে খরচ করত, বাকি সব টাকা বাবার হাতে তুলে দিত। ফরিদের দায়িত্বশীলতার জন্য বাবার সাথে তার সম্পর্ক খুবই ভালো ছিল। ফরিদ কিন্তু তখনও বিয়ে করেনি। ফরিদ এক সময় বাবাকে ট্রাক কিনে দিতে বলে। বাবার যেহেতু পূর্ণ বিশ্বাস ছিল যে ফরিদ ভালো, কর্মঠ, দায়িত্ববান, তাই উনি 5 বিঘা জমি বিক্রি করে তারপর হাতে আরো কিছু টাকা ছিল, সেই টাকা সহ ফরিদকে একটা নতুন ট্রাক কিনে দেন। ওই সময় বাংলাদেশের ট্রাক বলতে ছিল বেডফোর্ড ট্রাক। বেডফোর্ড ট্রাক 2 মডেলের ছিল। এক মডেল ছিল সামনের অংশ বাসের মতো আকৃতির, আর এক মডেল ছিল ইঞ্জিন সামনে মানে একটা প্রাইভেট কারের মতো। এটা কিন্তু এখনো দেখা যায়। ফরিদ সামনে ইঞ্জিনওয়ালা হলুদ রঙের একটি নতুন ব্র্যান্ড নিউ হিন্দুস্তান বেডফোর্ড ট্রাক কিনে ঢাকা থেকে এবং সাভার একটা ওয়ার্কশপ থেকে ট্রাকের বডি নির্মাণ করা হয়। তখন ট্রাকের বডি কাঠ দিয়ে তৈরি করা হতো, এখনকার মতো কিন্তু লোহার বডি ছিল না ওই সময়। ট্রাকে ড্রাইভার বসার কেবিনের উপরেও কাঠ দিয়ে ডিজাইন করা হতো। বডি নির্মাণ করে রং করে নতুন ট্রাক নিয়ে বাড়িতে ফেরে ফরিদ। চকচকে রঙিন নতুন ট্রাক দেখতে গ্রামের অনেক মানুষ ভিড় করে। ফরিদের বাবা ওই সময় 3 মণ জিলাপি কিনে শুক্রবারে মিলাদ মাহফিলের আয়োজন করে। শুরু হয় ফরিদের নতুন কর্মজীবন। ফরিদের ট্রাকে হেল্পার হিসাবে রাখা হয় ফরিদের বন্ধু শহীদকে। ট্রাকে তখন ধান, গম, পাট সহ নানান পণ্যের ট্রিপ হতো দেশের আনাচে কানাচে। ফরিদ 1 দিন বা 2 দিন বা 1 সপ্তাহ ধরেও বাড়ির বাইরে থাকতো, এরপরে বাড়িতে ফেরত আসতো। 2 বন্ধু একসাথে কাজে যেত, তাই 2 পরিবারের মধ্যে তেমন কোনো টেনশন হতো না। আল্লাহর রহমতে 2 পরিবারের আয় উন্নতি বাড়তে থাকে আলহামদুলিল্লাহ। ট্রাক কেনা 4 বছরের মধ্যে ফরিদের বাবা নতুন করে 5 বিঘা জমি কিনে ফেলে। ফরিদের বাবার কৃষিকাজের চেয়ে কয়েক গুণ বেশি উপার্জন হতো ট্রাক দিয়ে। ফরিদের কোনো বাজে অভ্যাস ছিল না। গাড়ি এবং ড্রাইভার দুটোই নিজেদের থাকায় উপার্জন খুব ভালো হচ্ছে। এদিকে শহীদের পরিবারও খুব ভালো দিন পার করছে আল্লাহর রহমতে। 5 বছর পরের কথা, ফরিদ ও শহীদ পাটের ট্রিপ নিয়ে গিয়েছে নারায়ণগঞ্জের এক জুট মিলে। ওই দিন খুব বৃষ্টি হচ্ছিল। পাট নামিয়ে খালি ট্রাক নিয়ে রাতে ফিরছেন ঢাকার দিকে। রাত আনুমানিক 8টা বা 8:30 হবে। বৃষ্টি থেমে গেছে। বিস্তীর্ণ মাঠের মধ্য দিয়ে পাকা রাস্তা দিয়ে ট্রাক চলছে। বৃষ্টি থেমেছে, রাস্তার উপর দিয়ে এক পাশের পানি অন্য পাশে যাচ্ছে। তবে বন্যার মতো রাস্তা একেবারে ডুবে যায়নি। পানি থাকার পরও রাস্তা স্পষ্টই দেখা যাচ্ছে। সামনে রাস্তায় একটা ছোট ব্রিজ, ছোট খাল বা নদীর উপর যেরকম ব্রিজ থাকে না, ওইরকম ব্রিজ আর কি। ব্রিজটা 20 ফিটের মতো লম্বা হবে। ট্রাক ব্রিজের উপর ওঠার পর ফরিদ বাইরে ডান পাশে খেয়াল করে ব্রিজের সাথে খালের উপর 2-3টি ছিপ জাল।
একটা জাল একদম পানির কাছাকাছি রাখা, জালে একটা বড় মাছ লাফালাফি করছে। ব্রিজ বা জালের আশেপাশে কিন্তু কেউ ছিল না। ফরিদ ব্রিজ পার হয়ে ট্রাক দাঁড় করিয়ে শহীদকে নিয়ে নামে। এই পথে তারা অনেকবারই আসা যাওয়া করেছে। এদিকে ডাকাতের ভয় নেই, তাই তার ট্রাক দাঁড় করিয়ে নেমে পড়ে। দুজনে জালের কাছে এসে দেখে একটা বড় মাছ জালে আটকে পড়েছে। জাল কিন্তু পানিতে পাতা অবস্থায় ছিল না, জালটা মাছ দিয়ে মানে লাফ দিয়ে জালে পড়েছে। অনেক সময় রাস্তার পাশে যেরকম জাল থাকে না, ওই রকম টাইপের জাল আর কি, একদম যে ভেতর দিকে পানির ভেতরে জাল ফেলেছে এরকম না। অনেক সময় মাছ কিন্তু লাফালাফি করে, বড় মাছ অনেক সময় লাফ দিয়ে জালে আটকে পড়ে, ওই রকম আর কি। সে জাল থেকে ছুটতেও পারছে না, পানিতে নামতেও পারছে না। মূলত এক পাশ থেকে ওই পানির স্রোতে যখন আর এক পাশে চলে যাচ্ছিল, তখন লাফ দিয়ে হয়তো বা ওই জালের ওই দিকটাতে এসে চলে গিয়েছে। এখন সে আটকা পড়ে গেছে, ছুটতেও পারছে না, পানিতে নামতেও পারছে না। তো মাছের ওজনের কারণে জাল ঝুলে পড়েছে, মাছ সহ পানিতে ডুবে আছে। মাছটা জাল থেকে বের হয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করছে। কিছুক্ষণ আগে বৃষ্টি থেমেছে, তাই বেশ ঠান্ডা লাগছে ওই সময় তাদের কাছে। শহীদ জাল থেকে মাছটা ধরে নিয়ে আসে ফরিদের কাছে। মাছটা সম্ভবত আইর মাছ বা এই টাইপের কোনো বড় মাছ হবে। ফরিদ লক্ষ্য করে দেখে জালে আটকা পড়ে বাঁচার জন্য লাফালাফি করতে করতে মাছটা একেবারে ক্লান্ত হয়ে গেছে, আর শরীরের অনেক স্থানে জালের ঘষা লেগে আহত হয়ে গেছে। শহীদ বলল, গাড়িতে বাজারের ব্যাগ আছে, মাছটা ব্যাগে রেখে দেই, ওজন তো 5 কেজির কম হবে না। ফরিদ বলল, মাছটা ছেড়ে দে, বাঁচার জন্য অনেক চেষ্টা করতে করতে মাছটা আহত হয়ে গেছে, একেবারে ক্লান্ত হয়ে গেছে, আমরা কবে বাড়ি যাই তার ঠিক নাই, তুই মাছটা ছেড়ে দে। যদি বাড়ির দিকে যেতাম তাহলে তো একটা কাজ ছিল। শহীদ একটু মন খারাপ করে মাছটা খালের পানিতে ছেড়ে দিল। মাছটা পানিতে ছাড়ার সাথে সাথে খালের পানিতে আরো কয়েকটা মাছের শব্দ পেল। তখনই তাদের কাছে ঠান্ডা লাগার যে অনুভূতিটা ছিল সেটা চলে গেল, তাপমাত্রা স্বাভাবিক দিনের মতো হয়ে গেল। ফরিদ আর শহীদ দেরি না করে ট্রাকে উঠে স্টার্ট দিয়ে চলা শুরু করে। এখনো অনেক পথ বাকি। এদিকে আবহাওয়া তেমন ভালো না, আবার বৃষ্টি হবে মনে হচ্ছে। ট্রাক চালু করেছে 1 মিনিটও হয়নি, এখনো তারা টপ গিয়ারে যায়নি। দুজনের কাছেই মনে হচ্ছে দুনিয়া সব ঘুম তাদের দুজনের চোখে চলে এসেছে। শরীর নিস্তেজ লাগছে, চোখও মেলা যাচ্ছে না। ফরিদ বলল, কিরে শহীদ, এমন ঘুমে 2 চোখ একদম বন্ধ হয়ে যাচ্ছে কেন? সব তো সামনে অন্ধকার দেখতেছি, গাড়ি এক জায়গায় সাইড কর, একটু ঘুমিয়ে নেই। এই বলে এরা ঘুমিয়ে পড়ে এক জায়গায় সাইড করে আর কি। ফরিদ তো ঘুমিয়ে পড়ছিল, আর ফরিদ ঘুমিয়ে পড়েছিল মূলত গাড়িটা একটা জায়গায় সাইড করে, আর শহীদ তো হেল্পার ছিল, সে ওই গাড়ি সাইড করার আগেই ঘুমিয়ে পড়েছে, আর স্টিয়ারিং এ বসেই ফরিদ ঘুমিয়ে পড়েছে। ফরিদ ও শহীদ দুজনের ঘুম ভাঙে। তারা অচেনা নিরিবিলি একটা জায়গা নিজেদেরকে আবিষ্কার করে, সম্পূর্ণ ভিন্ন একটা জায়গা। গাছপালা আছে কিন্তু সম্পূর্ণ অচেনা ও অন্যরকম। উপরের আকাশের রংটাও একটু আলাদা, কোথাও কোনো কোলাহলের শব্দ নেই। বেশ কিছু দূরে প্রাসাদের মতো কিছু ঘর দেখা যাচ্ছে। শহীদ বলে ওঠে, ফরিদ, আমরা তো গাড়িতে ঘুমাইছি, এখন কিভাবে এলাম আমরা? আর এই জায়গাটা কোথায়? আমাদের এখানে কে নিয়ে আসলো? শহীদ ফরিদকে উদ্দেশ্য করে একাই কথা বলছে, কিন্তু ফরিদ চারপাশে ঘুরে ঘুরে দেখছে। ফরিদ শহীদকে উদ্দেশ্য করে বলে, শহীদ, আমরা মনে হয় মারা গেছি রে, আমাদের পায়ে কোনো জুতা নাই, ঘুমের মধ্যে কোনো গাড়ি হয়তো আমাদেরকে ধাক্কা দিছে, এটা মনে হচ্ছে আখিরাতের জীবন অথবা বারজাখের জীবন। শহীদ বলে, দেখ, আমাদের কারোর কোনো শরীরে আঘাতের চিহ্ন নাই, আমরা তো কোনো স্বপ্ন দেখতেছি না, স্বপ্ন হলে একজনে দেখতাম, কিন্তু এখন তো আমরা দুইজনকে দেখতেছি, কথা বলতেছি। তো এরকম ভাবে শহীদ আর ফরিদ নিজেরা নিজেদের মধ্যে কথা বলতেছে, অবাক হচ্ছে কিভাবে এরকম একটা অজানা জায়গায় নিজেদেরকে আবিষ্কার করেছে, এটা নিয়ে আলোচনা করছে বিভিন্ন ভাবে। কেউ বলছে আখিরাতের জীবন, কেউ বলছে আমরা স্বপ্ন দেখতেছি। ভয়, আতঙ্ক, কৌতূহল, নানান ধরনের প্রশ্ন তাদের মনে ঘিরে ধরেছে, মনের ভিতরে বারবার জেগে উঠছে। হঠাৎ পেছন থেকে একাধিক কণ্ঠে তাদেরকে সালাম দেয়া হয়। দুজনেই ভয় পেয়ে পিছনে ঘুরে শহীদ ওয়ালাইকুম আসসালাম বলে জবাব দেয়। শহীদ সালামের উত্তর পেছনে ঘোরার আগেই দেওয়া শুরু করেছিল মূলত। ফরিদ পিছনে ঘুরে যারা সালাম দিয়েছে তাদেরকে দেখেই সালামের জবাব দেওয়ার আগেই ভয়ে নিথর হয়ে গেছে। তাদের থেকে দ্বিগুণ উচ্চতার কয়েকজন মানুষ, গায়ের রং রূপালী বর্ণের, বোরখার কাপড়ের মতো পিচ্ছিল দেখতে, পাতলা মোলায়েম পোশাক, মাথার চুল, দাড়ি গাঢ় রূপালী বর্ণের।
তো তারা বলল যে আপনারা আমাদের সাথে আসুন। এ কথা শোনার পর তারা তাদের সাথে আর কোনো কথাবার্তা না বলে অগ্রসর হতে শুরু করে। ফরিদ ও শহীদ ভয়ে তাদের পেছনে অনুসরণ করছে। মানুষগুলো তাদেরকে নিয়ে একটা জলাশয়ের কাছে এসে থামে। ফরিদ ও শহীদ বিশাল বড় গোলাকার পুকুর দেখতে পেল। পুকুরের পানি এতটাই স্বচ্ছ ছিল, পুকুরের নিচে ছোট ছোট যে পাথর আছে সেগুলো দেখা যাচ্ছে। সেই পুকুরে মাটির কোনো অস্তিত্ব আসলে দেখা যাচ্ছে না, পানির নিচে কোনো মাটি নেই। এমনকি পুকুরের পানিতে কোনো ঢেউ তো দূরের কথা, পানিতে সামান্য নড়াচড়া পর্যন্ত ছিল না। ফরিদ ও শহীদ কোনো প্রশ্ন করা তো দূরের কথা, তাদের দিকে তাকিয়ে যে কোনো একটা দৃষ্টি দেবে, কিছুক্ষণ তাকিয়ে থাকবে, ভালো করে দেখবে, এটারও সাহস করতে পারছে না ভালো করে। তারা দুজনে একসাথে পুকুরে নামে। তারা পুকুরে নেমে পানির শুরু থেকে পানির মধ্যে যত দূর অবধি গিয়েছে তাদের কাছে পুকুরের গভীরতা সমান বলে মনে হয়েছে। কারণ আমরা সবাই জানি পুকুরে নামলে যত গভীরে নামা হয় গভীরতা তত বেশি বাড়ে। পানির যেখানে গভীরতা, আমরা যদি পাড়ের দিকে চিন্তা করি, পাড় থেকে কিন্তু আস্তে আস্তে ঢাল হতে শুরু করে, গভীরতা সেখান থেকে শুরু হয় আর কি। কিন্তু ওখানে কিন্তু দেখা যাচ্ছে যে সব জায়গায় একই গভীরতা। একটা বালতির ভিতর যদি পানি দেওয়া হয় তো বালতির মধ্যে কিন্তু গভীরতা সব জায়গায় একই রকম থাকে, মনে হচ্ছে ওই রকম। তাদের কাছে খুব অবাক লাগছে। শহীদ ও ফরিদ দুজনেই পুকুরের পানিতে ডুব দিয়ে গোসল করে উপরে উঠে আসে। ওই লোকগুলো তাদের আবারও বলে আমাদের সাথে আসুন। মূলত ওই লোকগুলোই তাদেরকে বলেছিল ওখানে গোসল করতে। তা আবার তারা একটা প্রাসাদের দিকে আগাচ্ছে। ফরিদ ও শহীদ তাদের পেছনে চলছে। হাঁটার সময় ফরিদ ও শহীদ খেয়াল করে দেখে তারা গোসল করেছে, কিন্তু তাদের শরীর ভেজেনি, এমনকি গায়ের পোশাকও শুকনো। গোসল করে শরীর মুছে কাপড় পরার পর শরীর যেমন একটা চনমনে লাগে তাদের তেমন মনে হচ্ছে, কিন্তু তাদের শরীর কিন্তু ভেজা না, কাপড়ও ভেজা না। তাদের হাঁটার গতি স্বাভাবিক, কিন্তু কেন জানি মনে হচ্ছে রাস্তা খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। দৌড়ে গেলেও ততটা স্পিড হওয়ার কথা না। তো ওই লোকগুলো তাদের একটা লোকালয়ে নিয়ে আসে। এখানে সকল ঘরগুলো একতলা বিশিষ্ট বাড়ির মতো হবে, তবে বেশ উঁচু উঁচু। ঘরগুলো ইটের বদলে কাঁচ বা কাচের মতো কিছু একটা জিনিস দিয়ে তৈরি করা, তবে কাচের মতো স্বচ্ছ না। ফরিদ ও শহীদকে লোকালয়ের সবচেয়ে বড় একটা ঘরের দরজার সামনে নেওয়া হলো। সব ঘরের দরজা মাটি থেকে ছাদ পর্যন্ত লম্বা ছিল, আর জানালাগুলো ছিল অনেক উপরে, ছাদের কাছাকাছি। সকল ঘরের জানালাগুলোর দৈর্ঘ্য ছিল বেশি, কিন্তু প্রশস্ততা কম, অর্থাৎ লম্বা চওড়া না। ঘরের ভেতর থেকে দুজন মানুষ বের হয়ে দরজার সামনে দাঁড়ালো। এদের দেখে বেশ বয়স্ক মনে হচ্ছে। একজনের মুখ পাতলা হিজাব দিয়ে ঢাকা, তো মনে হচ্ছে যে এনারা আসলে মহিলা, যেহেতু হিজাব দিয়ে ঢাকা, চেহারা তো ভালো করে বোঝা যাচ্ছে না। তো যাই হোক, দুজন ফরিদ ও শহীদকে সালাম দিল, কিন্তু ভয়ে এরা সালামের উত্তরই দিতে পারেনি। এবার ঘর থেকে বের হওয়া পুরুষ মানুষটি ফরিদ ও শহীদকে নাম জিজ্ঞেস করলো। জিজ্ঞেস করার সাথে সাথে ফরিদ ও শহীদের পেছন থেকে তাদের দুজনের নাম বলল। তারা অবাক হয়ে পেছনে তাকিয়ে দেখে অনেকগুলো মানুষ তাদের ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। তাদের সকলের মধ্যে একটা জিনিসের মিল ছিল, সকলের উচ্চতা প্রায় সমান, মানে সকলে একই উচ্চতার আর কি। শহীদ ভয়ে হাঁটু করে বসে দুই হাত করজোড় করে ঘর থেকে বের হওয়া বয়স্ক মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করে। সাথে সাথে ফরিদও ক্ষমা প্রার্থনার জন্য বসে পড়ে। আপনারা কে আমরা জানি না, আমরা বেঁচে আছি কিনা তাও বুঝতে পারছি না, আর বেঁচে থাকলে আমরা কোথায় আছি তাও জানি না, এরকম বলছে, আমাদেরকে ক্ষমা করে দেন। ঘর থেকে বের হয় বয়স্ক ব্যক্তি ফরিদ ও শহীদের মাথায় হাত দিয়ে বলেন, তোমরা দুজনেই বেঁচে আছো বাবা, আর তোমরা আমাদের রাজ্যে আছো, আমরা জিন জাতি, আমি তোমাদেরকে এখানে নিয়ে আসতে বলেছি, ভয় পেও না, তোমরা আমাদের বন্দী নও, তোমরা আমার বিশেষ মেহমান, আসো, তোমরা ঘরে আসো, তোমরা আমার একমাত্র সন্তানের জীবন রক্ষা করেছ। তোমরা মাছ ভেবে যে মাছটাকে জালে পেয়েও ওর শরীরে আঘাত দেখে ছেড়ে দিয়েছ, সেই মূলত আমার ছেলে ছিল। আমার ছেলেটা আজকে কোনো রক্ষী ছাড়া একা বের হয়েছিল। অনেক খোঁজাখুঁজির পর জানতে পারি সে মাছের আকৃতি নিয়ে বৃষ্টির পানিতে খেলা করার সময় একটা জালে আটকা পড়েছে রাস্তা পার হওয়ার সময়। মূলত পানি রাস্তা যখন পার হয়ে যাচ্ছিল, ওই পানির সাথে সে ওই স্রোতে পার হতে গিয়ে জালে আটকা পড়ে। আর জালে আটকা পড়ার কারণে সে নিজের আকৃতি পরিবর্তন করতে পারছিল না, রক্ষীরাও তাকে উদ্ধার করতে পারছিল না। আমাদের কিছু নিয়ম আছে,
আমাদের দলের কেউ আকৃতি বদল করলে সবাইকে একই আকৃতি ধারণ করতে হয়। ওরা অন্য আকৃতি ধারণ করে ওকে ছুটাতে পারছিল না, তারা মাছ হয়ে আশেপাশে ঘুরঘুর করছিল। ছেলেটা যেহেতু মাছের আকৃতি ধারণ করেছিল, তাই আমাদের দলের ওখানে থাকা অন্যান্যরা সশরীরে বা অন্য কোনো আকৃতিতে তাকে উদ্ধার করার জন্য যেতে পারেনি, তারা মাছ হয়ে চেষ্টা করছিল। একসময় তোমাদের গাড়ি থামিয়ে নামতে দেখে ছেলেটার আশা একেবারে ছেড়ে দিয়েছিলাম, মনে করেছি তোমরা মাছ ভেবে নিয়ে যাবে। শহীদকে উদ্দেশ্য করে বয়স্ক জিনটি মুচকি হেসে বলে, তুমি তো মাছ মনে করে গাড়িতে যে ব্যাগ ছিল সেই ব্যাগে ভরে নিতে চেয়েছিল, কিন্তু ফরিদ মাছটাকে মায়া করে ছেড়ে দিয়েছে। আমি সংবাদ শোনা মাত্র এত খুশি হয়েছি এবং কৃতজ্ঞ হয়েছি, তোমাদেরকে আজকেই নিয়ে এসেছি কৃতজ্ঞতা জানাতে। তোমরা কোনরূপ আপত্তি করে আমাকে নিরাশ করো না, আমি সসম্মান এবং সুস্থ শরীরে ইনশাল্লাহ তোমাদেরকে আগের জায়গায় ফেরত দিয়ে আসবো। আর তোমরা যতক্ষণ আমাদের রাজ্যে থাকবে, আমাদের কয়েকজন তোমার গাড়ি কিন্তু পাহারা দিচ্ছে। বয়স্ক জিন পেছনের জিনদেরকে উদ্দেশ্য করে বলে, মেহমানদের মেহমানখানায় নিয়ে যাও, ওরা ক্লান্ত, ওদেরকে ঘুমাতে দাও। ফরিদ ও শহীদকে একটা বিশাল ঘরে নেওয়া হলো। ঘর বললে ভুল হবে, প্রাসাদের মতো ছিল সেই মেহমানখানা। মেহমানখানায় ফরিদ ও শহীদকে শরবতের অনেকগুলো গ্লাস দেওয়া হলো এবং দেওয়া হলো কয়েক ঝুড়ি ফল। ফরিদ ও শহীদ একটা ফল চিনতে পেরেছে, তা হচ্ছে আঙুর। সেখানে কালো এবং নীল রঙের আঙুর ছিল। কালো রঙের আঙুর তো দেখা যায়, কিন্তু নীল রঙের আঙুর কিন্তু সচরাচর দেখা যায় না। আমরা যে আঙুরটা দেখি, যেই কালো এবং লাল ছাড়া আর একটা আঙুর দেখি, অনেকটা সবুজ টাইপের আর কি, কিন্তু ওরকম সবুজ না, হালকা কচি কলা পাতার রঙের যে আঙুরগুলো দেখি আমরা, যেটা ছোটবেলা থেকে দেখছি, কিন্তু ওটা ছিল নীল রঙের আঙুর। ফরিদ ও শহীদ কয়েক গ্লাস করে শরবত খেলো। তো এত শরবত খাওয়ার পরও মনে হচ্ছে তাদের পেট খালি। শরবত যেন পেটের কোনো জায়গায় দখল করছে না। তারা বেশ কিছু ফল খেয়ে পাশের একটা বিছানায় শুয়ে পড়ে। একটা ব্যাপারে তারা অবাক হয়, বিছানায় শোবার সাথে সাথে সম্পূর্ণ মনে হচ্ছে তার দিক অন্ধকার হয়ে গেছে এবং তারা দুজনেই ঘুমিয়ে গেছে। একসময় তাদের দুজনের ঘুমই একসাথে ভাঙে। জিনদের কয়েকজন এসে ফরিদ এবং শহীদকে মেহমানখানা থেকে অন্য একটি প্রাসাদে নিয়ে যায়। সেই বয়স্ক জিন ফরিদ এবং শহীদকে সকলের সাথে পরিচয় করিয়ে দেন। বয়স্ক জিন তার ছেলেকে পরিচয় করিয়ে দেন ফরিদ এবং শহীদের সাথে। ফরিদ ও শহীদকে রাজকীয় পরিবেশে খাবার দেওয়া হলো। খাবারের সুগন্ধে ফরিদ ও শহীদের খিদেও বেড়ে গেল। প্রাসাদের ফ্লোরে একটি মখমল জাতীয় চাদরের উপর খাবার দেওয়া হলো। ফরিদ ও শহীদ বসে খাবার খাচ্ছে। ওই বয়স্ক জিন ছাড়া তখন সবাই প্রাসাদ থেকে বাইরে চলে গেল। ফরিদ ও শহীদ তাদের দৈনন্দিন খাবারের চেয়ে অনেক বেশি খাবার খেয়েছে, তবুও তাদের মনে হয়েছে পেট ভরেনি। খাবার শেষে ফরিদ ও শহীদকে আবার ঘরের সামনে বা আবার সবার সামনে নিয়ে যাওয়া হয় আর কি, ওই বয়স্ক জিনটাই নিয়ে যায়। বয়স্ক জিন ফরিদকে জানালেন আগামী সপ্তাহে নাকি ফরিদের বিয়ে ঠিক হয়েছে। জিন সপরিবারে বিয়েতে আসবে। ফরিদ কথাটা তখন আমলে নেয়নি, কারণ তখন তো ফরিদের বিয়ের ব্যাপারে পরিবারের নিজেদের মধ্যেই তো কথাবার্তা হয়নি। তো যাই হোক, এভাবে উৎসব মুখর পরিবেশে অনেকটা সময় কাটায় ফরিদ ও শহীদ। বয়স্ক জিন ফরিদ ও শহীদকে বুঝিয়ে বলে দেয় এই জিন রাজ্যে ভ্রমণের কথা তারা যেন পরিবার ছাড়া বাইরের লোকেদের সাথে শেয়ার না করে। এতে করে মানুষ তাদের অনেক প্রশ্ন করবে এবং বারবার এসবের বর্ণনা দিতে দিতে তারা বিরক্ত হয়ে যাবে। ফলে ফরিদ ও শহীদকে এসব বিষয়ে চুপ থাকাটাই বাঞ্ছনীয় হবে। পরিবারকেও বলে দিতে হবে তারা যেন এই বিষয় নিয়ে আলোচনা পারতপক্ষে না করে। তো এরপর তারা সবাই মিলে এই ফরিদ এবং শহীদকে বিদায় দেয়। ফরিদ ও শহীদকে পালকির মতো কোনো একটা বাহনের উপর বাহন নিয়ে আসে। বাহনের যে ভেতরে, পালকির ভেতরে তো বসা হয়, এরকম একটা জিনিসের ভেতরে উঠতে বলা হয়। ফরিদ ও শহীদ পালকিতে উঠে বসার পর আগের রাতের মতো সবকিছু অন্ধকার হয়ে ওঠে। নিজের অজান্তে দুজন ঘুমিয়ে পড়ে। ট্রাকের কেবিনে দরজা এবং গ্লাস বন্ধ করে ঘুমানো অবস্থায় বাইরে থেকে কিছু মানুষের ডাকাডাকিতে ফরিদ ও শহীদের ঘুম ভাঙে। ঘুম ভেঙে উঠে দুজনেই তো অবাক, আমরা এখানে কিভাবে এলাম? আমরা তো জিন রাজ্যে ছিলাম। আবার এটাও তাদের মনে হচ্ছে আমরা তো গাড়িতেই ঘুমিয়েছিলাম, আমরা কি স্বপ্ন দেখছিলাম? ফরিদ ও শহীদ দরজা খুলে বের হয়। গ্রামের কিছু মানুষ তাদের জানায় তারা নাকি 2 দিন ধরে রাস্তায় এখানে ট্রাক দাঁড় করানো দেখতেছে, ভিতরে কোনো লোক দেখতেছে না। একদিন পার হওয়ার পর আজ দুপুরে এসে মানুষ তাদেরকে দেখতে পেয়েছে যে ভিতরে লোক আছে। তারা চিন্তা করছে ট্রাক রেখে হয়তো বা কোথাও গিয়েছে, এই জন্য তারা ডাকাডাকি করছে। ফরিদ ও শহীদ গ্রামবাসীদেরকে বলে আমরা 7 দিন ধরে একটানা গাড়ি চালিয়েছি, তাই একটু ঘুমাইছিলাম আর কি। এরপর তারা দেরি না করে ট্রাক স্টার্ট করে জায়গা ছেড়ে চলে আসে এবং সামনে একটা হাই স্কুলের সামনে দাঁড়িয়ে ওখানে পাশে থাকা একটা চাপকল থেকে পানি বের করে হাত মুখ ধুয়ে নেয়। 2 দিন
কি আসলে তারা সত্যি সত্যি ঘুমিয়েছে নাকি আসলে জিন রাজ্যে তারা ছিল, এগুলো নিয়ে তারা নিজেদের মধ্যে পারস্পরিক ভাবে কথা বলছে। শহীদ ফরিদকে বলে, যদি স্বপ্ন হতো তাহলে আমরা 2 দিন ঘুমিয়ে থাকা তো আসলে অসম্ভব, আমার পেট এখনো ভরা মনে হচ্ছে। ফরিদ ও শহীদ দুজনের কাছে মনে হচ্ছে তাদের পেটে পর্যাপ্ত খাবার আছে। তারা সিদ্ধান্ত নেয় কোন ট্রিপে না গিয়ে তারা বাড়িতে ফিরে রেস্ট নেবে। ফরিদ ও শহীদ ট্রাক নিয়ে বাড়িতে চলে আসে। দুজনেই বাড়িতে পরিবারের সবার সাথে ঘটনা শেয়ার করে। শহীদের পরিবার প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু ফরিদের পরিবার বিশ্বাস করে, কারণ ঘটনায় ফরিদ তার বিয়ের ব্যাপারে যখন বলে যে জিন আমাকে জানিয়েছে আগামী সপ্তাহে নাকি আমার বিয়ে হবে, এই কথা শোনা মাত্র ফরিদের বাবা ফরিদের বিয়ের কথা জানান। তারা বিয়ের দিন তারিখও নাকি ঠিক করে ফেলেছেন এবং ফরিদের বলা ঘটনা সত্য বলে প্রমাণিত হয়। এই জন্যই ফরিদের পরিবার বিশ্বাস করেছিল। তখন তো মোবাইল ফোন ছিল না যে তারা ফরিদকে ফোন করে জানিয়ে দেবে। ফরিদকে নিয়ে ফরিদের বাবা চলে যান শহীদের বাড়ি। শহীদের বাড়ি যাওয়ার পর ফরিদের বাবা শহীদের বাবা মা সবার সাথে কথা বলেন এবং এই ঘটনা প্রকাশ করতে নিষেধ করেন। তারা দেখা যাচ্ছে যে অবিশ্বাস করে সবার কাছে প্রকাশ করে দিয়েছে। ফরিদের বাবা কিন্তু বুঝতে পেরেছিলেন যে এটা আসলে জিন ঘটিতই সমস্যা, আর এরকম যদি করা হয় বা এরকম যদি বেশি করে মানুষজন জেনে ফেলে, তারা মনোক্ষুণ্ণ হয়ে কোনো একটা সমস্যা করতে পারে। দেখা যাচ্ছে যে তারা এদেরকে নিয়ে যেতে পারে, অনেক ধরনের ব্যাপারই তো করতে পারে, তাই না? তো যাই হোক, ফরিদের বাবা তো বিভিন্ন ধরনের ঘটনা শুনেছেন যে পরীরা ছেলেদেরকে তাদের রাজ্যে নিয়ে যায়, পরে মানসিক ভারসাম্যহীন করে দেয়, এরকম একটা ভয় তো ছিল, যার কারণে তাদের একটা ভয় ছিল, বিশেষ করে ফরিদের বাবার। এই জন্য উনি সতর্ক করে দিয়েছেন খুব ভালো করে। তো যাই হোক, তো এদিকে শহীদ এবং ফরিদকে বিয়ের আগ পর্যন্ত ট্রাক নিয়ে বের হতে নিষেধ করে দেন। আর ফরিদের বিয়েটা সহি সালামতে সম্পন্ন হয়ে যেতে পারলেই এই ফরিদের বাবার কাছে মনে হয় যে একটা চিন্তা মাথা থেকে দূরীভূত হবে। যদি ফরিদকেও এই জিনেদের রাজ্যে আবার নিয়ে যায়, কোন একটা পরী আসর করে বসে, তখন আর এক সমস্যা হবে। ফরিদের বাবার মাথায় কিন্তু একটা চিন্তা ছিল, সেটা হচ্ছে যে ফরিদকে কিন্তু জিন বলেছিল যে তারা বিয়েতে আসবে। ফরিদের বাবা ফরিদকে কড়া নিষেধ করে দেন যে কখনো স্বপ্ন বা বাস্তবে জিনের সাথে সাক্ষাৎ হলে বিয়েতে যেন আসতে না বলে। ফরিদের বাবা একজন হুজুরের শরণাপন্ন হন। হুজুর খোঁজ খবর নিয়ে জানান যে এটা মূলত কোনো পরিঘটিত সমস্যা না। উনি মূলত যে ভয়টা পেয়েছিলেন এটা কি পরিঘটিত কোনো সমস্যা কিনা। পরে হুজুর জানান যে না, এটা পরিঘটিত কোনো সমস্যা না, এই ব্যাপারে আপনি কোনো দুশ্চিন্তা করবেন না, আপনার দুশ্চিন্তা অমূলক। এদিকে ফরিদের বিয়ের দিন চলে এসে অনেক বড় করে বিয়ের আয়োজন করা হয়েছিল। তখন বিয়ে শেষ করে বরযাত্রী নিয়ে আসার সময় হলো। তখন বিকেল বেলা ছিল, বৈশাখ মাস। হঠাৎ করেই কালবৈশাখী ঝড় শুরু হলো। ঝড় শেষ হওয়া পর্যন্ত মেয়ের বাড়িতেই সবাই অপেক্ষা করে। তারপর যখন সন্ধ্যার পর ঝড় থামে, এরপর সবাই মিলে রওনা দেয়। সবাই বউ নিয়ে ফিরছে। সবার সামনের গাড়িতে ছিল নতুন বউ সহ ফরিদ আর পরিবারের মানুষজন। তখনকার সময়ে সরু পাকা রাস্তা, তারা মানে এরকম যেগুলো ছিল, তারা এমন একটা স্থানে রাস্তার 2 পাশে ওই সময় দেখা যাচ্ছিল যে পাকা গম, সয়াবিন ক্ষেত, এরকম দেখা যায়। এরকম একটা সরু পাকা রাস্তা দিয়ে যাচ্ছিল। বরযাত্রী রাস্তায় একটা কাফেলা দেখতে পায়, মনে হচ্ছে তাবলিগ জামাতের মানুষ। কাফেলার কয়েকজন ইশারা করে গাড়ি থামাতে বলে। গাড়ি থামানোর পর সালাম বিনিময় করে একটু পানি খেতে চায় তারা। ফরিদের বাবা পানি দেওয়ার আগে মিষ্টি খেতে দিতে বলে। উনি যে পানি দেবেন তার আগে তারা বলে যে আমাদেরকে একটু মিষ্টি দেন। ছেলের বিয়ে শুভ কাজ, তারপর তাবলিগের মুসল্লি সকলে মিষ্টি ও পানি খান। তাদের সাথে মিষ্টি ছিল। তাদের আমির সাহেব পেছন থেকে এগিয়ে এসে গাড়ির মাইক্রোবাসের জানালার কাছে আসেন, বিশেষ করে যেখানে ফরিদ বসা ছিল। ফরিদ কিন্তু এই আমির সাহেবকে দেখেই চিনে ফেলেন। আমির সাহেব আর কেউ নন, উনি সেই জিন রাজ্যের বয়স্ক জিন। উনি কথা ঠিকই রেখেছেন, বিয়েতে এসেছেন, খাবার খেয়েছেন, অর্থাৎ মিষ্টি খেয়েছেন। ওই সময় সকলকে নিয়ে ফরিদের সুখী দাম্পত্য জীবনের জন্য দোয়া করেন। ফরিদ কিন্তু বুঝতে দেয় নাই যে এরা জিন। ফরিদের বাবাও কিন্তু বুঝে ফেলেছিল যে এরা আসলে কারা, কিন্তু বরযাত্রী কাউকেই বুঝতে দেয়নি। সেই কাফেলা দল বরযাত্রীদের জন্য কিছু খাদ্য উপহার সামগ্রী দিয়ে বিদায় নেন। এরপর বরযাত্রীরা চলা শুরু করেন। বরযাত্রী তো বউ নিয়ে চলে গেল। আশেপাশের মানুষ ছুটে এলো নতুন বউ দেখতে। বউ আনার পর বাড়িতে মিষ্টি জাতীয় আসলে কিছু ছিল না। এদিকে নতুন বউ বাড়িতে নামানোর জন্য প্রথম মিষ্টি জাতীয় কিছু খাওয়ানোর রেয়াজ ছিল।
বাড়িতে মিষ্টি না থাকায় কাফেলাদের খাবার খোলা হয়। বাড়ির মানুষ ভেবেছে বউ নিয়ে আসতে সময় হয়তোবা পেয়েছে, তখন মিষ্টি কিনে এনেছে। সেখানে ছিল সন্দেশ জাতীয় মিষ্টি খাবার। সন্দেশ এক এক করে বউ সহ উপস্থিত সবাইকে খেতে দেওয়া হলো। সবাই সন্দেশের এত প্রশংসা করেছে যে এটাই নাকি তাদের জীবনের সবচাইতে সুস্বাদু সন্দেশ খাওয়া আর কি। তো মানুষজন চলে যাবার পর ফরিদের বাবা বলেন, রাস্তায় তাবলিগের কাফেলা আমাদেরকে মিষ্টি সন্দেশ দিয়েছে, মাটির এক হাঁড়ি সন্দেশ। এই এক হাঁড়ি সন্দেশ কিভাবে এত লোকজনের কাছে আমরা দিলাম, তারপর শেষ হলো না, অবশিষ্ট যা আছে এখন আমরা বাড়ির সবাই খেতে পারবো। এটা কিন্তু আমি বুঝে গেছি যে আমার যেই অনুমানটা ছিল যে এরা কারা, এটা কিন্তু এখন নিশ্চিত হলো আর কি। যাই হোক, বিয়ের 2-3 দিন পর ফরিদও কিন্তু তার বাবাকে বলে যে আসলেই ওনারা যারা ছিলেন ওটা ছিল জিনের কাফেলা। তো ফরিদের বাবা আরো নিশ্চিত হলেন যে হ্যাঁ ঠিক আছে, তার ধারণাটা ঠিক হয়েছে আর কি। তাদের কথা মতো বিয়েতে এসেছে, ফরিদকে দোয়া করেছে। ফরিদের পরিবারও বুঝে গেছে যে মূলত কোনো পরী তার উপর আসর করেনি, তাহলে তো তার বিয়েই হতে দিত না, ফরিদের ক্ষয়ক্ষতি করতো, বিয়ে হতে দিত না। তো যাই হোক, পরবর্তীতে কয়েক বছর পর ফরিদের প্রথম ছেলে সন্তান হয় আর কি। তো প্রথম ছেলে সন্তান জন্মের পরও নাকি জিনেরা দেখতে এসেছিল। তখন কি হয়েছে যে বা পরবর্তীতে আরো কিছু হয়েছে কিনা এই বিষয়ে পারিবারিকভাবে বলতে নিষেধ থাকায় এটা আর তারা বলেননি। যেহেতু ঘটনা শেষ পর্যন্ত খারাপ কিছু ঘটেনি, এই ধারায় বলা যায় পরবর্তীতে এমন সাক্ষাৎ আরো হয়েছে, হয়তো কোনো নিষেধাজ্ঞা বা গোপনীয়তার কারণে তারা বলেনি। ফরিদের বিয়ের 2 মাস পর শহীদের বিয়ে করানো হয়। শহীদের বিয়েতে কিন্তু কোনো জিন আসেনি। বিয়ের 1 বছর পর শহীদও এক ছেলে সন্তানের বাবা হন। সুখে শান্তিতে চলছে ফরিদ ও শহীদের ঘর সংসার এবং বন্ধুত্ব। 1985 সাল থেকে 1988 সালের মধ্যে কোনো এক সময় ফরিদ পল্লী বিদ্যুৎ সমিতির একটা কাজের চুক্তি নেয়। পল্লী বিদ্যুতের খুঁটি, তার সহ নানান ইলেকট্রিক সামগ্রী ট্রাকে করে তাদের নির্ধারিত জায়গায় পৌঁছে দিতে হবে। এটা কিন্তু অনেক দিনের কাজ। এক রাতে কোন এক দুর্গম এলাকায় বিদ্যুতের খুঁটি ও অন্যান্য সামগ্রী দিয়ে ফিরে আসার সময় পথিমধ্যে ঘটে এক ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনার ঘটনাস্থলে মারা যায় ফরিদের প্রিয় বন্ধু শহীদ। ফরিদের অবস্থাও ছিল অনেক খারাপ। শহীদ মৃত্যুর আগে তার শিশু ছেলেটার দায়িত্ব ফরিদকে অর্পণ করে। ফরিদ ও শহীদকে কথা দেয় তার ছেলেকে নিজের ছেলের মতো করে মানুষ করবে। শহীদ দরিদ্র ছিল, কিন্তু তার সব স্বপ্ন ছিল তার ছেলেকে নিয়ে। সে লেখাপড়া করবে, অনেক বড় হবে। একজন বাবা হিসেবে মৃত্যুর সময়ও ছেলের কথা মনে ছিল তার। ফরিদ নিজেও আহত রক্ত। এদিকে শহীদের মৃত্যুর কিছু সময় পর ফরিদ অজ্ঞান হয়ে পড়ে। গ্রামবাসী এসে তাদের উদ্ধার করে হসপিটালে পাঠায়। ফরিদের ডান পা কেটে ফেলতে হবে। ফরিদের পরিবার ফরিদকে ঢাকা নিয়ে যায় উন্নত চিকিৎসার জন্য। চিকিৎসার পর ফরিদের পা কেটে ফেলতে হয়নি, তবে বাকি জীবন ফরিদ স্বাভাবিক হাঁটা চলা ছাড়া অন্য কিছু করতে পারবে না। ফরিদের গাড়িরও যথেষ্ট ক্ষতি হয়েছিল। গাড়ি মেরামত করে ফরিদের বাড়ি এনে রাখা হয়। ফরিদ তার প্রিয় বন্ধুর স্মৃতি বিজড়িত ট্রাক বিক্রি করতে রাজি হয় না। ট্রাক 5 বছর ফরিদের বাড়ির সামনে রাখা ছিল। একসময় বাস্তবতা বুঝে ট্রাকটি বিক্রি করে দেয় ফরিদ। তার বন্ধু মৃত্যুর সময় তার ছেলেকে ফরিদের হাতে সমর্পণ করে দিয়েছিল। ফরিদ ও শহীদের বাড়ি পাশাপাশি থাকায় ফরিদ সার্বক্ষণিক খোঁজ খবর রেখেছে ওদের। শিশু ছেলে সহ সমগ্র সংসারের দায়িত্ব ফরিদ নিয়েছে। শহীদের ছেলে স্কুলে লেখাপড়া শেষ করে কলেজ, বিশ্ববিদ্যালয় শেষ করেছে, এরপরে চাকরিতে জয়েন করেছে। শহীদের বাবা উনি তো আসলে দরিদ্র কৃষক ছিলেন, তো উনি তো আসলে অনেক কিছুই বুঝতেন না বা জানতেন না। যতটুকু তাকে জানানো হয়েছে সেটাই উনি করেছেন, এগুলো কাউকে জানান নাই। ওই যে তাদের যে ঘটনাটা, এই ঘটনাটি পাভেল শুনেছিলেন তার এক দুঃসম্পর্কের মামার কাছে, তার নানা বাড়ি গিয়ে ছোটবেলায়। তো সেটিকেই তিনি মনে করে খুব সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করেছেন, আর আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। তা আমি পাভেলের সেই ঘটনাটাকে আমার মতো করে প্রেজেন্ট করব। পাভেলের নানা বাড়ি হচ্ছে খুব সুন্দর একটা গ্রাম, বেশ সুন্দর সাজানো গোছানো একটা গ্রাম। পাভেল যখন এটা শুনেছেন তখন 2000 সালের আশেপাশের সময়, কিন্তু ঘটনার সময়কাল হচ্ছে 70-এর দশক।
তো সেই সময় সেই গ্রামে একজন যুবক বাস করতো যার নাম ছিল কামাল। কামালের বাবা মা গত হয়েছেন অনেক বছর আগে, বেশ অনেক বছর আগে। তার একমাত্র পরিবার, তার নিকটতম পরিবার হচ্ছে তার বড় ভাই। সেই বড় ভাই থাকতেন শহরে, আর তিনি মাসে 2 বার আসতেন, এসে কামালের সাথে কথাবার্তা বলে যেতেন। এবং বড় ভাই খুব ইচ্ছা ছিল, যেহেতু তাদের এই বসত ভিটা যেখানে তাদের বাসা, সেই ভিটায় কামাল একা থাকে, তার ইচ্ছা ছিল কামালকে তিনি বিয়ে শাদী দিয়ে এস্টাবলিশ করবেন এখানে। তো তিনি সেভাবেই চিন্তা ভাবনা করছিলেন। আর তাদের কিছু জমি জমা ছিল, তাদের যে বসত ভিটা তার পাশে যে জায়গাটা নেমে গেছে ওইখানে তাদের কিছু জমি জমা ছিল। তো সেই জমিতে কামাল ফসল করতেন। আর এছাড়াও আরো যে জমি ছিল সেগুলো তারা লিজ দিছিল মানুষকে, বর্গা দিয়েছিল, তো সেগুলোর থেকে কিছু আসতো। তো কামালের ভালোই কেটে যেত সেই জমি জমা থেকে ফসল করে, এবং তার বড় ভাই কিছু তাকে দিত। এই দিয়ে একলা মানুষ ভালোই চলতো। আর কামাল বিকেলবেলা চলে যেতেন, তাদের নৌকা ছিল, পারিবারিক নৌকা, বাসা থেকে বেশ খানিকটা দূরেই, মানে তাদের বাসা থেকে বের হয়ে বিশাল ফসলের মাঠ, এবং তারপরে ওই পাশে নদী। তো সেই নদীর সংকীর্ণ অংশে তারা নৌকা বেঁধে রাখতো। তো কামালদের নৌকা ছিল, সেই নৌকা নিয়ে কামাল বেরিয়ে যেতেন, মাঝে মাঝে মাছ ধরতেন। তো মাছ ধরে তার নিজের চাহিদা তো মিটতো, আবার বেশি ধরতে পারলে তিনি বিক্রিও করতেন। তো এইভাবেই চলতো কামালের সময়, এবং কামাল বেশ সুখী ছিলেন। তো একদিনকার ঘটনা, কামাল এরকম দিনের বেলা তার কাজকর্ম সেরে ভাল লাগতেছিল না তার, বিকালের পরে তিনি বের হয়েছেন, ফসলের মাঠ ধরে যাচ্ছেন, তার জাল, তার বড়শি এগুলো সাথে নিয়ে। তার ইচ্ছা হচ্ছে মাছ ধরবেন, বেশ রাত পর্যন্ত মাছ ধরবেন, যদি ভালো মাছ টাছ পান তাহলে তিনি ওই নৌকার মধ্যে রান্না বাড়া করে খাবেন, খেয়ে ওখানে ঘুমাবেন। আজকে আর তিনি ওই মাঠ পার হয়ে ব্যাক করবেন না রাতে। তো এই চিন্তা করে কামাল যাচ্ছেন, এবং ফসলের মাঠের মধ্যে দিয়ে যাচ্ছেন, বেশ ভালো লাগতেছে। বিকাল তখন গড়ায় গেছে, খুব সুন্দর একটা পড়ন্ত বিকেলের আলো এসে পড়ছে ফসলের মাঠে, ফসলের মাঠগুলো বাতাসে দুলতেছে, খুব সুন্দর লাগতেছে তার কাছে। এবং দূরে তিনি দেখতে পাচ্ছেন যে ওই নদীর একটা রেখা ওদিক দিয়ে গেছে, ওইটা দেখা যাচ্ছে নদীটার একটা আবছা রেখার মতো মনে হয়। তো যাই হোক, হাঁটতে হাঁটতে এক সময় এই ফসলের ঘ্রাণ নিতে নিতে তিনি পৌঁছায় গেলেন তার নৌকার কাছে, যে দেখলেন যে আরো একটা নৌকা বাঁধা আছে, ছলাৎ ছলাৎ করতেছে, বাড়ি মারতেছে পাড়ে এসে। তো গিয়ে তিনি হেঁটে গিয়ে নৌকার মধ্যে জিনিসপত্র রেখে নৌকাটাকে নিয়ে বের হয়ে গেলেন নদীতে। নদীতে যে তিনি দেখতেছেন কোথায় তিনি মাছ মারবেন, চিন্তা ভাবনা করতেছেন। তার ইচ্ছা বড়শি দিয়েও মাছ ধরা এবং জালও ফেলা, মানে দুটাই তার ইচ্ছা আছে। মানে যখন যেটা ভালো লাগে আর কি, তিনি সব রকম ভাবে মাছ ধরতে অভ্যস্ত ছিলেন। তো যাই হোক, তো বেয়ে বেয়ে যাচ্ছেন নৌকা, সামনে যেতে যেতে তিনি একটা জায়গা বেশ পছন্দ ছিল তার। এটা হচ্ছে নদীর একটা অংশে নদীটা মোটামুটি একটু সংকীর্ণ হয়ে গেছে, কিন্তু সেইখানে অনেক গাছপালা নদীর দুই পাশে। এক পাশে হচ্ছে একটা মানে এরকম মানে পাড়ের মধ্যে ঘাস হচ্ছে উঁচু উঁচু, এবং তারপর বেশ সামনে গেলে গাছ গাছালিতে ভরা, মানে একেবারে বনের মতো। আর আরেক পাশে ওইখানে একটা বাংলো আছে, ওইখানকার একজন লোক ছিলেন, বেশ সম্মানীয় লোক, তার একটা বাংলো ছিল ওইখানে। ওই বাংলোটা এখন পরিত্যক্ত হয়ে আছে, মানে কোনো একটা কারণে, তাদের পারিবারিক কোনো সমস্যার কারণে, মানে দেখা যাচ্ছে যে মানে রাতারাতি তারা ওখান থেকে চলে যায়। তো তাদের একজন কেয়ারটেকার আছে যে এটা এখন দেখাশোনা করে, কিন্তু এই বাংলো পরিত্যক্ত হওয়ায় ওই জায়গাটাকে বেশ রহস্যময় মনে হয়। মানে কামাল অনেকবারই রাতের বেলা আশপাশ দিয়ে গেছে মাছ ধরতে, তো সে তাকায় থাকে, তার কাছে অন্যরকম লাগে। বিশেষ করে যখন ওই যে জ্যোৎস্না রাতটাত হয়, তখন এই জ্যোৎস্নার আলো এসে ওই বাংলোর যে জানালা ওগুলো সার্সিতে পড়ে, তো মানে অন্যরকম লাগে, বেশ মানে রহস্যময় একটা অন্যরকম পরিবেশ। যাই হোক, কামাল আবার এটা খুব এনজয় করে, সে ওই জায়গায় তাকায় দেখতে দেখতে, এবং সে অনেক কথা শুনছে ওখানকার সম্বন্ধে, যে এই বাংলো দিয়ে রাতের বেলা কে হেঁটে বেড়ায়, জমিদারের স্ত্রী নাকি এখানে কি একটা সাধনা করতো, মানে অন্যরকম অনেক ব্যাপার স্যাপার সে শুনছে। যাই হোক, ওগুলো সে কমই গায়ে মাখে, তার মূল উদ্দেশ্য হচ্ছে মাছ ধরা। কারণ ওই বাংলোর ওদিক দিয়ে গেলে সামনে যে ঘন বন আছে এই পাশে, ওই পাশে নাকি বড়শি ফেললেও ভালো মাছ ধরা যায়, জাল ফেললেও ভালো মাছ ওঠে। তো ওই আশাই কামাল এদিকে আসছে। তো সে যখন নৌকা বাইতে বাইতে চলে আসছে, তখন সন্ধ্যা হয়ে গেছে। সে তার নৌকার মধ্যে হারিকেন জ্বালায় নিল, হারিকেনের আলোয় ছইয়ের ভেতরটা আলোকিত হয়ে আছে। সে দেখতেছে নৌকা আস্তে আস্তে সামনে যেতে যেতে চলে আসলো ওই বাংলোর কাছাকাছি, মানে সে এখন বাংলোর প্যারালালি আছে। তাকায় দেখতেছে যে একেবারে অন্ধকার হয়ে যাচ্ছে, ওর মধ্যে বাংলোটা দেখা যাচ্ছে। তো কামালের কাছে মানে খুব অন্যরকম লাগছে দেখতে। যাই হোক, দেখতে দেখতে সে চলে আসলো আরো সামনে, ওই বাংলো ছাড়া একটু সামনে চলে আসলো। তো ওইখানে এসে নৌকাটাকে একপাশে ভিড়ায় সে বসে চিন্তা করলো যে একটু চা খাই। সে তার ওখানে কুকার আছে, কেরোসিনের কুকার, চিন্তা করলো একটু চা বানায় খাই, তারপরে মাছ ধরবো। তো বসে সে ওখানে যে চা তৈরি করলো, চা তৈরি করে আস্তে আস্তে চা খাচ্ছে আর তাকাচ্ছে। এর মধ্যে রাতটা আরো ঘনায় গেছে, মানে সন্ধ্যা ঘনায় রাত নামছে, আকাশের লালিমাও মুছে গেছে, চারিদিকে অন্যরকম শব্দ একটা। তো
কামাল ওয়েট করতেছে চাঁদ ওঠার, দেখতেছে চাঁদ উঠতেছে না, মেঘে আকাশটা ছেয়ে যাচ্ছে। তো কামাল চিন্তা করলো এটা কি হলো, মেঘ ছেয়ে যেতেছে, পরে কি বৃষ্টি টিষ্টি হবে নাকি? বেশ খানিকটা তো চলে আসছে বাড়ি থেকে, আবার এত দূর বেয়ে যাবো ওই জায়গায়, আর মাছ ধরারও তো ইচ্ছা। যাই হোক, এগুলো ভাবতে ভাবতে সে প্রথমেই জাল ফেলার সিদ্ধান্ত নিল, জাল ফেললো। অন্ধকার রাত, যেহেতু আকাশে চাঁদ নাই, মেঘে ঢেকে আছে চারিপাশ, আর এর মাঝে হারিকেনের আলো কেমন যেন একটু রহস্যময় লাগতেছে, এবং দূরে ওই বাংলোটার ওই উঁচু উঁচু দালানগুলো দেখা যাচ্ছে। তো পুরো জায়গাটা জানি কেমন লাগতেছে। এর মাঝে সে জাল তুলতেছে, যে ওই জালের কাঠি ক্যাট 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 বাড়ি লেগে শব্দ করতেছে, এবং ওই জাল একটা টানার শব্দ পাওয়া যাচ্ছে, মানে অন্যরকম। রাতের বেলা এই গাছপালার ভেতর থেকে ঝিঝি পোকা ডাকতেছে, মানে একেবারে ডিফারেন্ট একটা জিনিস। কামালের কাছে বেশ ভালো লাগতেছে। সে জাল তুলে মাছ বের করবে কি, তার কাছে মনে হচ্ছে মুহূর্তটাই এনজয় করার জিনিস, এগুলোই সে এনজয় করতো। এবং সে যদি একা থাকতো, তার কাছে এই একাকিত্বের ভেতরে নতুন নতুন কিছু জিনিস সে আবিষ্কার করে নিত আনন্দ পাওয়ার মতো। যাই হোক, জাল তুলে ফেললো, জাল তুলে দেখলো জালে বেশ কিছু ছোট ছোট মাছ উঠছে। তো সেই মাছগুলোকে সে ওখান থেকে করে নিতেছে, এবং এগুলো নদীর ছোট মাছ, খুব মজার। তো সে নিয়ে তার ওই যে নৌকার পাটাতন ছিল ওখানে তলে ঢুকাই দিতেছে সব। তো সেগুলো ঢুকাই দিয়ে সে আবার জাল ফেললো, আবার তুললো, ছোট ছোট মাছ উঠতেছে। তো সে চিন্তা করলো যে এইবার বড়শি দিয়ে ট্রাই করি, বড় কোনো মাছ পাই কিনা। জালে কোনো বড় মাছ ওঠে নাই। তো যাই হোক, জালটাকে সরায় রেখে সে বড়শিতে আদার বলালো, পরায় বড়শি ফেললো, এবং বড়শি ফেলার সময় সে নৌকাটাকে আর একটু সাইডে নিয়ে গেল। ওইখানে বেশ কিছু গাছপালার মানে একদম মানে আচ্ছাদন আছে, মানে একদম নদীর এই পাশে চলে আসছে গাছপালাগুলো। তো ওখানে বসে মারলো, একদম ছায়ার মধ্যে, অন্ধকার ছায়ার মধ্যে টপ করে তার বড়শি পড়লো। হ্যারিকেনটা নিয়ে এসে সে বসলো সামনে, বসে সে ওয়েট করতেছে। বেশ খানিকক্ষণ ওয়েট করার পর হঠাৎ করে তার এই বড়শিতে নাড়া পড়লো, এবং দেখলো যে বেশ সেরকম সুতা নিয়ে যাচ্ছে। তো সে তাড়াতাড়ি দেখলো কি, খেলাটা শুরু করলো, বড়শিটাকে এরকম টানতেছে, আর এই পাশে হারিকেনটাকে আরো সামনে নিয়ে আসছে দেখার জন্য কি ব্যাপার। যেইভাবে টানতেছে তার বড়শি, তার কাছে মনে হলো বড় কোনো মাছ আসছে, বেশ খেলাইতেছে তার সাথে, এবং সে ভয় পাচ্ছিল যে ছিঁড়ে নিয়ে চলে না যায়। তো অনেক খেলাচ্ছে সে। ও কামালও বেশ ভালো একজন মানে বৈশাল, সে ভালোই মাছ ধরতে পারে। তো অনেকক্ষণ ধরে এরকম চেষ্টা করতে করতে মাছটাকে কাছে নিয়ে আসলো ফাইনালি। তো সে দেখলো প্রথম লেজের বাড়িটা পানির মধ্যে ধপাস করে লেজের বাড়ি দিল মাছ। তো সে বুঝতে পারলো বেশ বড় মাছ, এবং সে ধারণা করে নিল মাছটার মানে মোটামুটি 3-4 কেজি তো হবেই মিনিমাম। তো সে আর একটু খেলতে 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 সামনে নিয়ে আসলো, এসে দেখলো যে মানে মাছ এরকম উঠে নড়তেছে পাশ থেকে, এবং হারিকেনের আলো ফেলে বুঝলো যে এটা বেশ বড় মাছ, মানে প্রায় 4 কেজি ওজন হবে। এটা একটা গজার মাছ সে দেখতে পারছে। তখন কি করবে, তার ওইখানে এরকমই ছিল মাছ ওঠানোর জন্য, এরকম জালের মতো 3 কোণা একটা ঝাঁপির মতো জাল ছিল। তো ওইটা পানির নিচে দিয়ে সে মাছটাকে তুলে ফেললো। মাছ নড়তেছে ঝাঁপির মধ্যে, এরকম করে নড়তেছে। সে টেনে তার এসে খুব খুশি, 2 হাতে মাছ ধরে সে মানে তার খুব মানে মজা লাগলো যে এরকম এত বড় একটা মাছ, প্রায় 4 কেজির মতো ওজন হবে, সে বুঝতে পারতেছে। এই সময় মেঘ ডাকলো, গুরু গম্ভীর মেঘ, গ্রুম গ্রুম করে মেঘ ডাকতেছে মেঘের উপরে, এবং আকাশের মধ্যে দেখলো বিজলিও চমকাইলো পিছনে। তো বুঝলো যে ঝড় বৃষ্টি আসতেছে। তো তাড়াতাড়ি মাছটাকে সে রাখলো, তার ওই পাটাতনের নিচেই রাখলো। মাছ লাফাচ্ছে, টাপাস টাপাস করে লাফাচ্ছে নিচে। তো সে চিন্তা করলো আবার ফেলি, যদি মাছ আরেকটা পাই বা আরো যদি পাই। সে আবার বড়শি ফেললো, বড়শি ফেলে বসতে কিছুক্ষণের মধ্যে আবার তার টান পড়লো সেই বড়শিতে। আবার খেলানো পালা, এবং বুঝলো যে এই বেশ বড়ই। এবার টানতে টানতে মনে হলো যে আরো শক্তিশালী, আরো বড় মাছ হবে। তো অনেক খেলতে খেলতে সে মানে মাছ, সে ভয় পাচ্ছিল ছিঁড়ে চলে না যায়। তো এরপরে সে যখন কাছে আনলো, লেজ দিয়ে বাড়ি মারতো, তখন সে দেখলো আরো বড় একটা মাছ, এবং আরো কাছে টেনে বুঝলো যে এইটাও গজার মাছ। তো তার কাছে একেবারে অন্যরকম অবস্থা। এর মাঝে বৃষ্টি, ঝুম করে নামলো বৃষ্টি। তো সে দেখলো যে মাছ তো চলে যাবে, মাছ এরকম করে মানে নাড়া দিচ্ছে একদম কাছে এসে, মানে সুতা ছিঁড়ে চলে যাবে, বড়শি ছিঁড়ে চলে যেতে পারে। সে তাড়াতাড়ি ওই জাল দিয়ে ফেললো। ওখানে জাল দিয়ে মাছটাকে তুলতে যেয়ে বুঝলো যে এটা আরো বড় হবে, এটা মনে হয় 5 কেজি হবে। তুলে সে মানে পড়ে যেতেছিল, তার ওই যে লাঠি দিয়ে মানে ওই যে জালটাই করা, ওই মাছের ঝাঁকুনি দিয়ে মনে হচ্ছে ওটা ভেঙে পড়ে যাবে কট করে। যাই হোক, অনেক কষ্টে তুলে এনে সে ওই নদীর তার যে নৌকার পাটাতনে ফেললে, এর মধ্যে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। তো সে তাড়াতাড়ি পাটাতনের উপরে ওই যে কাঠের ঢাকনা দিয়ে সে জালটাকে এই পাশে রেখে, ওই 3 কোণা জালটাকে এই পাশে রেখে ছাউনির ভিতরে চলে আসলো। সে এসে দেখতে তার শরীর পুরো ভিজে গেছে, গোসল হয়ে গেছে এতটুকু পানিতেই, মানে এখন যে দাঁড়ায় ছিল। চিন্তা করলো এখন কি করবে, এবং বেশ কড়কড় শব্দে বাজ পড়তেছে, বেশ মানে কড়া অবস্থা বৃষ্টির, এবং নদীর পানিতে বড় বড় ঢেউ উঠতেছে। তো চিন্তা করলো যে এই পাড়ে তো আমি বসে আছি, এখানে তো বন বাজার, আর কিচ্ছু নেই, এখানে নেমেও আমি কোথাও যেতে পারবো না। আর তার কাছে মানে খুব একটা ভালো লাগতেছে না। চিন্তা করলো যে আমি এক কাজ করি,
মাছ তো দুইটা পাইছি, তার পরিচিত মানুষ আছে, ওই যে কেয়ারটেকার, ওই যে বাংলোর যে কেয়ারটেকার আছে, তার সাথে তার পরিচয় আছে জয়নাল সাহেবের সাথে। যে জয়নাল চাচা বলে, সে চিন্তা করলো যে জয়নাল চাচার বাসায় চলে যাই, মাছ দুইটা নিয়ে যাই আর ছোট মাছও নিয়ে যাই, উনি যা রাখবে রান্না বাড়া হোক। জয়নাল চাচার ছেলে যে আছে মবিন, তার সাথে তার ভালো পরিচয় আছে। যাই হোক, সে নৌকা নিয়ে ওইদিকে ঘোরানো শুরু করলো, ওই বাংলোর দিকে। তো যাচ্ছে, বড় বড় ঢেউ উঠতেছে এর মধ্যে, নদী কিন্তু এখানে বেশ সংকীর্ণ, কিন্তু তারপর বড় বড় ঢেউ, তার মানে নৌকা বেশ দুলতেছে এরকম। তো সে বুঝলো যে সিচুয়েশন খারাপ, মানে ঝড় বৃষ্টি আরো বেশি হবে। তো এক সময় সে নদীর ওই পারে চলে আসলো, বাংলোর এখানে এনে সে নৌকাটাকে টেনে উঠে একদম অনেকখানি উপরে নিয়ে আসলো, যাতে ওই পানি বেড়ে গেলে বা জোয়ার আসলে যাতে আবার ভেসে না যায়। তো ওইখানে নিয়ে টেনে একদম উপরে নিয়ে ওই জায়গায় সে তার যে অ্যাঙ্কর আছে, অ্যাঙ্কর দিয়ে আটকায় দিল। অ্যাঙ্কর দিয়ে আটকায় দিয়ে বুঝলো যে এখন তার নৌকা যাবে না। তো সে ওই মাছগুলাকে বাঁধলো, ওই নৌকার মধ্যে সুটলি ছিল, বড় মাছ দুটা সুটলি দিয়ে বাঁধলো, আর ছোটগুলাকে সেরকম হাঁড়িতে উঠাইলো। উঠে সবকিছু নিয়ে হারিকেনটা সহ, বৃষ্টি পড়তেছে, সে রওনা দিল ওই জয়নাল যে আছে ওনার বাসার দিকে। তো তিনি বুঝতেছে যে জয়নাল চাচার বাসায় গিয়ে মাছটা নিয়ে গেলে তারা খুব খুশি হবে, সে বুঝলো, কারণ জয়নাল চাচা, তার স্ত্রী আর তার ছেলে থাকে ওখানে। তো সে হাঁটতে হাঁটতে যাচ্ছে এবং বাংলোর দিকে তাকাইতেছে, মাঝে মাঝে কড়কড় শব্দে বাজ পড়তেছে এবং বাংলোটা আলোকিত হয়ে যাচ্ছে। এবং তাকায় দেখে কামাল মনে মনে চিন্তা করতেছে যে এত সুন্দর করে বানাইছিল, এই লোকটা কেন গেল। তখন সে চিন্তা করতেছে যে যতটুকু শুনছিল যে এই যে বাংলোর যে মালিক ছিলেন তিনি বড় ব্যবসায়ী ছিলেন, তিনি শহরে ব্যবসা করতেন দূরে, এবং তিনি এখানে আসতেন, সপ্তাহে একবার আসতেন। তখন তার স্ত্রী এখানে থাকতো, তার স্ত্রী নাকি কি সাধনা টাধনা করতো এখানে, যেটার জন্য অনেক সমস্যা হয়ে গেছিল। অনেকে বলছিল যে তিনি জাদুকরী ছিলেন এবং তিনি জাদু করতেন, এরকম ব্যাপার স্যাপার। তো অনেকে বলছে যে ওনাকে নাকি মানসিকভাবে এই ভারসাম্যহীন করে ফেলছিল ব্যবসায়ীকে। তারপরে আর কি সমস্যা হয়েছে, তারা এখান থেকে চলে গেছে এবং এটার এখন দায়িত্বে এই জায়গায় আছেন এই জয়নাল চাচা, দেখাশোনা করেন। তার শহর থেকে লোক আসেন, ওই ব্যবসায়ীর লোক এসে যেগুলা তার কাছ থেকে হিসাব কিতাব করেন বা তাদের মানে টোটাল ব্যাপারটা বুঝে নেন আর কি। তো যাই হোক, এগুলো চিন্তা করতে করতে তাকাইতে সে গেল হাঁটতে হাঁটতে। তো যখন সে হেঁটে চলে আসছে ওই জয়নাল কাকার যে ঘর, একটা আলাদা ঘর ওইখানে, ওইটার কাছে আসতে আসতে সে তাকায়, হঠাৎ দেখলো যে বিজলির একটা চমকে মনে হলো যে জানালার মধ্যে কে দাঁড়ায় আছে, মানে মনে হলো জানালায় মানুষ দেখলো। তো কামালের কাছে অবাক লাগলো, জানালায় মানুষ, মানে এখানে কি মানুষ আসছে, মানে এখানে কেউ এসে উঠছে আবার। এগুলো চিন্তা করতে করতে সে জয়নাল কাকার ঘরে যে দরজা knock শুরু করলো। এখানে, হে জয়নাল কাকা, হে মবিন, এই দরজা খোল, আমি কামাল, বারবার বলার পর তখন বৃষ্টির মানে হ্যাচলা এসে পুরো ভিজে যাচ্ছে। তো এক সময় দেখলো মবিন দরজা খুলছে, জয়নাল কাকার ছেলে। তার বলে, গিরে কি অবস্থা তোর, ভিজে পড়ে করতে গেলি, তোর হাতে কি এটা, তুই মাছ ধরেছিস? তখন বলতেছে যে হ্যাঁ মাছ ধরছি, দেখ বেটা দুইটা মাছ দেখ, এরকম। আর ওই যে হাড়ি দেখালো, ওর মধ্যে আছে আরো ছোট মাছ। তো খুব অবাক মবিন, তো একদম বলে, তুই তো কাজ সেরে ফেলছিস, এটা কি এত বড় মাছ? এই বলে তখন তার বাবাকে ডাকলো, আব্বা দেখে যাও এই কামাল কি নিয়ে আসছে। তো জয়নাল চাচাও বেরোলো একটু পরে, দেখলো মাছ দেখে পুরো অবাক। তার স্ত্রী ওই দিক থেকে উকি দিলেন, দেখে বললেন। তো তখন কামাল বলতেছে যে কাকি, এই মাছ রান্না করেন, মাছ খাবো। ওই কাকি বলতেছে, মাছ যে বড় বাবা, রানতে রানতে তো অনেক রাত হবে, তুমি কি আজকে থাকবা? তো কামাল বলতেছে, হ্যাঁ কাকি, আজকে আপনাদের এখানে থাকবো, আপনাদের এখানে খাবো, খেয়ে আপনাদের এনে ঘুমাবো। তো কাকি বলছে, আচ্ছা বাবা যাও, হাত মুখ ধুয়ে আসো, যাও। তো মবিনকে বললো কামাল, যাই আমার নিয়ে চল। তো মবিন তখন সাবান সহ নিয়ে গেল কামালকে, নিয়ে যে সেই তাদের চাপকল ছিল, চাপকলের কাছে মবিন চাপকল চাপতেছে আর কামাল হাত মুখ ধুচ্ছে সেই পানি দিয়ে, আর গল্প করতেছে। আকাশ তো অন্ধকার, চাঁদ নাই, মেঘ, বৃষ্টি হচ্ছে, একেবারে মেঘে ঢেকে আছে। এর মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। তো বিদ্যুৎ চমকাইলে ওই ফ্ল্যাশে চারপাশে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। কেমন জানি একটা ভীতিকর, ওই পাশে যে মানে গাছগাছালির যে বনের মতো জায়গাটা ভীতিকর লাগতেছে। ওই যে বাংলো বাড়ির ওই পাশেও বিশাল গাছপালা দিয়ে কিন্তু ঘেরা। তো ওই জায়গায় তাকায়, ওইদিকে তাকাচ্ছে, তাকায় কামাল বলতেছে মবিনকে, কে মবিন, তুই ভয়টা পাইস না তোরা? বলে, কেন? ওই জায়গা তো কেমন ভয়ঙ্কর দেখতে। বলে যে এই জায়গা ভয়ঙ্কর, এখন কি করার আছে, আমরা তো এখানে থাকি, আমার আব্বা এগুলো দেখাশোনা করে, এখন তো কিছু করার নেই। দেখে তো কেমন ভয় লাগে, দেখ এই যে যখন যতবার বিজলি চমকাইতেছে কেমন লাগতেছে। এগুলো বলতে বলতেই কামালের আবার চোখ পড়লো ওই যে জানালার কাছে। তো ওইখানে সে এইবারও এই বিজলির আলোতে দেখে মনে হলো যে একটা মহিলার অবয়ব দেখলো, অ্যাজ ইফ একটা মহিলা ওখানে দাঁড়ায় থাকলে যেরকম লাগে, চেহারা টেহারা বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে শাড়ি পরা কোনো মহিলা ওখানে দাঁড়ায় আছে, বিজলির আলোতে দেখছে। তো সে তখন বললো মবিনকে, এই তোদের এখানে কি মানুষ আসছে নাকি? অন্ধকারের মধ্যে মনে হলো মহিলা দাঁড়ায় আছে বারান্দায়, ওই যে জানলার কাছে, ওই জানলার কাছে। তখন মবিন বলছে, এই তুই হাত দিয়ে এগুলো দেখিস না, হাত মুখ তত তাড়াতাড়ি। তো কামাল ধুইলো একটু অবাক। কামাল বলে, কি ঘটনা কি, তুই এরকম ভয় পাস কেন? তো
কোনো কথা না বলে সে চলে আসলো। তারা বাসার মধ্যে অলরেডি তো ভিজা ছিল। কামালকে গামছা দিল মুবিন এবং সে হাত মুখ মুছে টুছে ঘরের মধ্যে ঢুকলো, মানে মুবিনের যে ঘরটা ওখানে ঢুকলো। ঢুকে বসে গল্প করতেছে, মানে বিভিন্ন এটা ওইটা জিজ্ঞেস করতেছে মুবিন কামালকে। তো কামাল বলতেছে, এই তুই ওই জায়গায় দেখানোর পর এরকম করলি কেন, মানে ওখানে কি সমস্যা কি? আমি তো দেখছি এক মহিলা। ওইদিকে হাত দিয়ে দেখাস না, ওই জায়গায় উল্টা পাল্টা কথা আছে, জানাস না তুই? বলে কি? এই মানুষ এখানে দেখে, জমিদারে বউরে দেখে ওইখানে, তার অনেকেই দেখে। তো তখন কামাল বলতেছে, তুই দেখছিস? আমি দেখি নাই, আমি অনেক সময় রাত্রেবেলা এখানে শব্দ পাই, মনে কে যেন হেঁটে যায়, শর্ট করে হেঁটে যায়, আমি নুপুরের শব্দ পাই, অনেক কিছু আছে এখানে। আর এই বাসা তো এমনি মানে আমি আমার বাবারে বলছিলাম যে এই চাকরি ছেড়ে দাও, বাবা বলে যে এই বয়সে আর কি কাজ পাবো, তো এই জন্য বাবা ই করে না। বাবার ইচ্ছা যে আমি যে পড়াশোনা করছি কলেজ পর্যন্ত, বাকিটা আমি শহরে যে মানে পড়াশোনা করবো, আরো বড় ডিগ্রি নিবো। বাবা যতদিন পারে এখানে নির্ভেজাল কাজ করে যেতে চায়, এর জন্য বাবা যায় না। কিন্তু এই জায়গা ভালো না রে বেটা। তো তখন কামাল বলতেছে যে, আরে তুই কি কস, আমার কাছে তো বেশ মজা লাগতেছে, আমার ইচ্ছা করতেছে এনে ঘুরে দেখতে। না, ওই নামও নিস না, ঘুরে দেখতে মানে কি বলতে চাস তুই? বলে, না বেটা, আমি তো তোদের এখানে শুনছি তোদের এখানে কি বলে জাদুটোনা করতো, জমিদারের বউ কি সব বলে আছে এখানে। তো তখন মুমিন বলতেছে যে, হ্যাঁ আমিও শুনছি এখানে, এবং এখনো মাস 2-3 পর পর কিন্তু আসে, কিছু লোক আসে, এরা রাত্রেবেলা এখানে এসে কি সাধনা টাধনা করে, কি ভোগ টোক দেয়। তো তখন কামালের খুব আগ্রহ হলো শুনতে। বলে, কি ভোগ দেয় মানে? আরে বেটা, এখানে কালো ছাগল নিয়ে আসে, তারপর আরো অনেক কিছু নিয়ে আসে, বড় মাছ নিয়ে আসে, আইন এখানে ভোগ দেয়। তো বলে, কি ভোগ দেয়? শুনছি এখানে একটা তাদের একটা এরকম কামরা আছে সাধনার, ওখানে যে এখানে রেখে আসে, কি কি করে তারা ওখানে অনেক রকম মানে ই করে, অনুষ্ঠান করে, জিনিস করে নিজেরা, এগুলা কাউরে দেখা না, নিজেরা আসে এগুলা করে, নিজেরা চলে যায়। মাঝে মাঝে আমি উকি টুকি দিয়ে দেখছি আর কি এরকম অবস্থা। তো তখন বলে, কি রে, ভোগ দিয়ে কি কাজ হয় এদের? কিছু তো মনে হয় এদের ব্যাপার স্যাপার আছে, নাহলে কেন দেয়? তো কামাল বলে যে, আমি যাই, আমি যে দেখতে পারি না কিছু। তোর কি মাথা খারাপ, তুই যাবি? তুই আমার সাথে চল। মুবিনে বলো, মুবিন বলে, আমি কখনই যাবো না, আমি এখানে থাকি, তোর মাথা খারাপ, আমি এখানে যাবো। কামাল তাকে খুব মানে ইনসিস্ট করতে থাকে। মুবিন বলে, আর এগুলো বাদ দে তো, তুই অন্য কথা বল। যাই হোক, দুজনে অন্য গল্প করতেছে। তাই এক সময় এই গল্প করতে করতে একটু রেস্ট নিতে দেখা যায় ঝিমায় কিছুক্ষণ কামাল। তো তারপর দেখা যায় যে রান্না হয়ে গেছে, চাচি উনি ডাক দেয় আর কি তাদেরকে খেতে। তো তারা দুজন খায়। তো খেতে খেতেই কামাল মুবিনের আম্মাকে জিজ্ঞেস করেন যে, চাচি আপনি যে রান্না করেন, আপনার রান্না করতে ওই দিকে, আপনার ভয় লাগে না? এই বাড়িটা এরকম, আমরা তো শুনছি এখানে ভূত আছে। মানে কামাল নিজের মতোই জাস্ট বলে। তো তখনই ওই চাচি বা মুবিনের আম্মা তিনি বলেন যে, আমি তো এখানে বাবা যে কি ভয়ে থাকি, এরা বাপ বেটা তো বুঝে না। আমি রান্না করে ওখানে রান্না করতে থাকি, মনে হয় যে আমার জানলা দেখে আমার দেখতেছে, মানে অন্যরকম। এই যে তোমরা গল্প শোনো না, জানলা দিয়ে হাট বাড়া দেয় মাছের জন্য, মনে হয় যে এরকম কেউ কিছু নিয়ে যাবে এখান থেকে, চায় আমার কাছে অন্যরকম। আমি শ্বাস ফেলানোর কত শব্দ শুনছি, মানে একেবারে অন্যরকম, অনেকে শ্বাস ফেলতেছে জানলার ওই পাশে, আমি ভয় আর জানলা খুলি নাই এরকম। তো শুনে কামাল একটু অবাক, আসলেই? বলে যে, হ্যাঁ, আমি রাতে বসে বসে এখানে রান্না করতে চুলোয় ফুক দিচ্ছি, চোঙ্গা দিয়ে ফুক দিচ্ছি, আমার মনে হয় যে আমারে শোনায় কি ফুক দেয় জানলার পাশ থেকে, মানে আমি এখান থেকে ফুক দেয়, সেও ফুক দেয়। আমার এখানে আগুন লকলাকায় ওঠে, ফু দিলি বেড়ে ওঠে এখানে আগুন, আর ওইখান থেকে মনে হচ্ছে যে ওখান থেকে নিঃশ্বাস ছাড়তেছে জোরে জোরে, এরকম একটা অবস্থা। এই যে আমার রান্নাঘরের এখানে যে দরজাটা আছে, এই দরজার মধ্যে কয়দিন যে নক করে গেছে। তো তখন জয়নাল সাহেব আবার তাকে বলে যায়, চুপ থাকো, কি বলো উল্টা পাল্টা কথা, এইসব কথাবার্তা বলতে হয় না মানুষের, এসে আমি এখানে দেখাশোনা করি, আমি তুমি এগুলা কি বলতেছো? তো তখন ওই চাচি এবার চুপ করে গেলেন। তো কামাল আর কিছু বললো না, খাওয়া দাওয়া করে উঠে মুবিনের সাথে গল্প করতে করতে আসলো, বললো যে, বাসার সামনে আয় দাঁড়াই। তো ততক্ষণে বৃষ্টি থেমে গেছে, এবং মেঘ অনেকটা ক্লিয়ার হচ্ছে, আকাশে একটা মানে আটখানা চাঁদ বের হয়েছে উপরে মেঘের মধ্যে থেকে, খুব সুন্দর লাগতেছে দেখতে, ঝকমক করতেছে। বৃষ্টির পরে সব মানে অনেকটা ধুয়ে গেছে, তো এরকম চকমক করতেছে। দেখা যাচ্ছে দূরে ঘাসের উপরে পানি, যে ছোট পানির বিন্দু জমে রয়েছে, ওটার মধ্যে চাঁদের আলো পড়ে চমকাচ্ছে। তো কামাল মুবিনকে জিজ্ঞেস করলো যে, এই চাচি যে মাছ রান্না করছে, একটা করছে, আর একটা কি করছে? কই রেখে দিচ্ছে, সকালবেলা তুই নিয়ে যাবি, কিছু করার নাই, ওইটা রাখার মতো তো ওরকম ব্যবস্থাও নাই, আমাদের এখানে বরফও নাই, ওইটা মানে এরকম বেশি রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে, তুই ভোরবেলায় এটা নিয়ে যাবি, এখান থেকে নিয়ে যায় কাউরে দিয়ে দে, বেঁচে দে, কিছু কর, কারণ এতে নষ্ট হবে মাছটা খামাকা। আর ওই যে ছোট মাছগুলোরও তোর ব্যবস্থা করতে হবে, কাউরে দিতে হবে, নাহলে বেঁচে দিতে হবে। ওই যাওয়ার পথে নৌকা দিয়ে পাবি মানুষ অনেকে মাছ কিনে, তো ওদের কাছে কারো কাছে বেঁচে দিবি। তো কামাল বলতেছে, আচ্ছা এক কাজ করলে কেমন হয়? কি, আমি একটা আজকে চেষ্টা মারবো, ট্রাই মারবো। তো তখন মুবিন বলছে, কি ট্রাই মারবি তুই? আমি মাছটা নিয়ে ওই বাংলোতে যাবো, যে দেখবো ওই ভোগ দেওয়ার ব্যাপারটা কি। তো
তো তখন মমিন বলে, মাথা কি খারাপ হয়েছে তোর? বলে, হ্যাঁ আমি যাব, আর তুই আমার সাথে যাবি, তুই পিছিয়ে থাকবি, তুই সামনে যাবি না। তো মমিন তো মোটামুটি রাজি না একদম, বলে আরে শোন, আমরা যাই দেখি না কি ঘটনা কি। মানে কামালের খুব আগ্রহ ছিল এইসব ব্যাপারে। তো মবিন মানে তার কথা শুনবে না, তারপরেও কাইন্ড অফ কনভিন্সড হয় কামালের দ্বারা। বলে আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু সামনে যাব না, তুই যাবি, তুই যে দেখবি। বলে হ্যাঁ। তো কামাল বলতেছে যে আমি এই এক থালিতে করে মাছটা নিয়ে যাব, যে ওখানে বলবো যে ভোগ নিয়ে আসছি, দেখি কি দেখা দেয়, কিছু আসে নাকি ওখানে। তো এই বলার পরে মবিন বললো, লাভ কি রে? বলে যে ভূত প্রেত পিশাচ কিছু দেখা দেয় কি করবি? কারে কিচ্ছু না, দেখবো, দেখারই তো একটা আনন্দ। তো এই বলে বলতেছে এখন না, আগে জয়নাল কাকা শুয়ে পড়ুক, তারপরে যাব। তো দুইজনে কিছুক্ষণ দাঁড়ায় ঘোরাঘুরির পর অনেকক্ষণ পর দেখা গেল শুয়ে পড়ছে, মানে ওই জয়নাল কাকা এবং তার স্ত্রী শুয়ে পড়ছে, ওই জায়গাটা অন্ধকার করে দিয়েছে রুমটা। তো তখন কামাল যায়, মবিন আর কামাল দুইজন যায়, যে তার মবিন তার মায়ের যে একটা থালা আছে বড়, যেটার মধ্যে মাছ টাছ কাটে রাখে, সেটা এরকম টেনে নিয়ে আসে, এনে দেখে যে এরকম বড় মাটির একটা ছিল, ওইটার মধ্যে মাছটাকে এইভাবে রেখে দিছে। ওইটাকে তার আম্মা আবার ওই এরকম করে বাঁকায় রাখছে। তো সেটাকে উঠায় থালির মধ্যে নেয়, নিয়ে বলে যে আচ্ছা চল, বলে দুইজনে বেরোয় হাঁটা দেয়। তো হেঁটে যাচ্ছে, বেশ ভারী মাছটা, মানে প্রায় 4-5 কেজি ওজন হবে এরকম। তো ওই গাছগাছালির মধ্যে দিয়ে যাচ্ছে, আর কেমন জানি লাগতেছে তাদের কাছে, দুজনের কাছে, কেন এরকম মাছ নিয়ে এরকম জায়গায় হাঁটতেছে। মানে গ্রামে কিন্তু ওই মাছ নিয়ে অনেক কথা প্রচলিত আছে এরকম। তো এই ভয়টা তাদের মধ্যে আছে। তো তারপরও এটা ব্যাপার না। তো মবিন নিয়ে হাঁটতেছিল মাছটা। তো মবিন ওই জায়গায় যে ভয়ে বলতেছে যে তুই এটা নে, আমি নিব না, আমি হারিকেন ধরতেছি। তো তখন কামাল হাতে নিয়ে হারিকেন নিয়ে পিছনে পিছনে মবিন চলতেছে, আর আগে আগে হেঁটে যাচ্ছে হচ্ছে কামাল। এবং ওই চাঁদের আলো পড়ছে, বেশ লাগতেছে। হাঁটতে হাঁটতে তারা চলে আসলো মূল এই যে বাংলোটার সামনে। বাংলোর সামনে এসেই কেমন জানি গা কাটা দিয়ে উঠছে, দুজনের গা কাটা দিয়ে উঠছে। তাদের কাছে কেমন জানি লাগতেছে, ভয় ভয় লাগতেছে, কারণ চারিপাশে খা খা করতেছে, নিচতলাটা খা, 2 তলাটা খা, বারান্দাগুলো আর কি, কোনো মানুষজন নাই, অন্যরকম। এবং জানালাগুলো দেখা যাচ্ছে, মানে জানালা কাচের শাসিতে চাঁদের আলো, যেটা চাঁদ উঠছে ওইটা প্রতিফলিত হয়ে অন্যরকম লাগতেছে। তো কামালের কাছে নাকি বেশ লাগছে, কামাল একটু রহস্যপ্রিয় মানুষ ছিল। তো মবিন এক পর্যায়ে বলে ভিতরে যাওয়া লাগবে না, চল আমরা চলে যাই। কামাল বলে আরে না, ধর বেটা, আমি আসছি, তুই পিছিয়ে থাক, অসুবিধা কি? তাই বলে তুই আমার সাথে সাথে আয়। তো দুইজনে উঠে আসলো নিচতলার বারান্দায়। নিচতলা বারান্দাটা এই পাশ থেকে একটু দেখতে দেখতে দেখলো সিঁড়ি উপর উঠে গেছে। তো সিঁড়ি বেয়ে ওঠা শুরু করলো। তো সিঁড়িটা এরকম উপর উঠে যে একটা ল্যান্ডিং, তারপর আবার মর্নি উপর উঠছে। তো সেখানে আলো কিন্তু খুব একটা নাই, হারিকেনের আলো যতটুকু পড়তেছে সেটাতে যতটুকু দেখা যাচ্ছে। দেখলো যে পুরনো মেঝে এবং ধুলা টুলা জমে গেছে, রেলিংটা কাঠের, কালো কুচকুচে কাঠের। এর মধ্যে দিয়ে দেখতে দেখতে আস্তে আস্তে সামনে উঠতেছে, এবং কামালের হাতে সেই মাছের প্লেটটা ধরা, মাছটা ওখানে আছে। মাছের এই আষ্টে গন্ধটাই জানি তখন কেমন লাগতেছে কামালের কাছেও, একটু মানে গা কাটা দেয়া ভয়ের একটা ভাব আসতেছে, কারণ সেও তো ওই যে গ্রামের এইসব ঘটনার সাথে মাছ টাছ নিয়ে যে পিশাচ আসে এরকম এগুলো শুনছে। এখন তো তার আসলে পিশাচ না, তার আরো ভয়ঙ্কর কিছু দেখার ইচ্ছা এখানে, কারা আসে, কি করে, ভোগ দিতে গেলে কি হয়। তো হেঁটে দুইজনেই উঠলো ওই সিঁড়ির উপরে, মানে 2 তলার যে ল্যান্ডিংটা এখানে। তো বলতেছে যে কোন দিকে, মানে কামাল জিজ্ঞেস করতেছে মবিনে কোন দিকে যায় এরা, এদের ভোগের ঘর কই। তো মবিন মানে মনে হচ্ছে সে ঢোক গিলতেছে, সে হাত দিয়ে দেখায় বললো যে মনে হয় ওইদিকে, মানে এই যে বারান্দার দিকে না, এই পাশে করিডোরটা আরো হেঁটে দিয়ে বাম দিকে চলে গেছে, দেখা যাচ্ছে অন্ধকার একটা জায়গা। বলছে মনে হয় ওদিকে, তাই বলছে। তো এই কামাল ওদিকে হাঁটা দিল প্লেটটা নিয়ে, আর মবিন অগত্যা মানে এখন দাঁড়ায় থাকতেও ভয় পাচ্ছে, কিন্তু তারপরও তার পিছনে যাচ্ছে, এবং সে মনে মনে চিন্তা করতেছে আমার আশাটাই ভুল হয়েছে, মানে কামালের আজকে এখানে আসাটাও উচিত হয়নি, মনে মনে ভাবতেছে সে। আর কামাল একটু নাচরবান্ধা টাইপের। তো দেখলো যে কামাল হেঁটে হেঁটে যাচ্ছে ওই প্লেটটা হাতে নিয়ে, মবিন আস্তে আস্তে খানিকটা দূরত্ব রেখে রেখে তার পিছনে পিছনে আসলো। তো এসে একটা ঘর, একটা কামরা, এই কামরাটার দরজা 2টা ভেজানো। এখানে ওই জায়গায় এসে তারা বুঝতে পারছে একটা কামরার দরজাটা ভেজানো, লাগানো না কিন্তু ভেজানো, মানে 2টা পাল্লা এরকম হয়েছে। এখন একটু আগে কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে, এই ঝড় বৃষ্টিতে কিন্তু এই দরজা জোরে বাতাসে বাড়ি খাওয়ার কথা, কিন্তু কোনো বাড়ির আওয়াজ কিন্তু পায় নাই, ওরা কেউই পায়নি, কারণ জোরে জোরে বাড়ি খেলতে শব্দ হইতো, এরকম কিছু না। তো কামাল আস্তে করে প্লেটটা হাত দিয়ে ধরছে, এক হাত দিয়ে, আরেকটা হাত এরকম সামনে বাড়ায় দরজাটাকে জোরে চাপ দিল। বেশ ভারী দরজা, মানে পুরোনো কাঠের, মনে হয় লোহা কাঠের দরজা। তো দরজাটা আস্তে 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 মানে একটু হালকা শব্দ করলো, খুব বেশি না, শব্দ করে খুলে গেল। ভেতরে কেমন একটা ভ্যাপসা গন্ধ, মানে কেমন যেন একটা সোদা ভ্যাপসা গন্ধ, অন্ধকার,
দেখা যাচ্ছে না। মবিন কিন্তু একটু দূরে, কামালের থেকে একটু দূরে, হারিকেন হাতে। মবিন আস্তে করে এগিয়ে আসলো সামনে, কেন মবিনের একা পেছনে থাকতে এখন ভয় লাগতেছে। সে কামালের কাঁধের কাছে চলে আসলো, এসে বলতেছে ঢুকিস না, চল যাই চল যাই। কামাল বলতেছে শ্শ্, মানে তাকে চুপ করতে বলতেছে। এই সে যে শব্দটা করছে এটাতেই মনে হচ্ছে অনেক জোরে শব্দটা ওই জায়গায় একো হয়েছে, এরকম মনে হচ্ছে এরকম। এবং সে যে ফিসফিস করছে, ফিসফিসিংটা মনে হচ্ছে ভেসে বেড়াইতেছে বাতাসে কয়েকবার একো হয়ে। তো মমিনের বেশ ভয় লাগছে। কামাল কিছু চিন্তা না করে আস্তে করে ভিতরে ঢুকে গেছে, রুমের ভিতরে। মমিনও পা রেখে ঢুকছে। মমিনের কাছে হালকা মনে হলো তার হারিকেনের কাপা কাপা আলোয়, হারিকেনটা কিন্তু স্থির ছিল, মানে ভিতরের ফ্লেমটা, শিখাটা। তো সে যখন ভিতরে ঢুকছে মনে হলো যে শিখাটা কেঁপে উঠলো, কেন জানি মনে হলো চিমনির মধ্যে যে হালকা বাতাস গেছে, এরকম লাগলো। তো মবিন এক সেকেন্ডের জন্য মনে হয় দেখছে যে এই ঘরের কর্নারে বড় একটা বিছানা আছে। সেই বিছানাটা পুরনো আমলের খাট, এখানে পাড়া দিয়ে উঠতে হয়, মানে 2-3টা মানে স্টেপ আছে, স্টেপ দিয়ে তারপরে খাটে উঠতে হয়। এবং খাটের উপরে মশারি টানানোর ব্যবস্থা এবং পাখা টানার যে মানে মানে একটা পাখা থাকে, আগের আমলে ছিল, সে আমলে মানুষরা পাখা টেনে টেনে চালাতো, সেরকম ব্যবস্থাও আছে। পুরনো একটা খাট। মবিন কখনো এখানে উঠে আসে নাই, দেখে নাই। আজকে সে দেখে অবাক হলো এরকম একটা খাট আর এই জায়গা, আর এই ঘরের মাঝখানে একটা সার্কেল আঁকা, বড় একটা সার্কেল আঁকা, কি নকশা টকশা করা। এই হারিকেনের আলোতে হালকা ভাবে দেখছে। এবং তার কাছে হঠাৎ করে মনে হলো যে সে খাটের মধ্যে মনে হয় কাউকে বসা দেখছে, একটা নারী টাইপের, এবং মানে মহিলা হবে, মহিলাই হবে। এবং তার চুলও মনে হয় সে দেখছে, তার মনে হচ্ছে বেশ লম্বা চুল। এক সেকেন্ডের জন্য, এবং পরবর্তী সেকেন্ডে মবিন দেখলো যে কিছু নাই। এবং ততক্ষণে কিন্তু কামাল সামনে এগিয়ে গেছে, কামাল সামনে এগিয়ে গেছে এবং গিয়ে সে ওই সার্কেলটা পার হয়ে যাচ্ছে, ওখান থেকে দাঁড়ায় ওদিকে। তো মবিনে কিন্তু গা শিরশির করতেছে, সে মানে ভয়ে মানে কিছু বলতে পারতেছে না যে কি বলবে। এই সময় মবিন দেখলো, মনে হলো যে খাটের ওখান থেকে আবার সেই নারীটাকে সে দেখলো, ওই সার্কেলটার থেকে বের হয়ে গেছে কামাল। তখন দেখতেছে যে ওই নারীটা ওইখান থেকে উঠে দাঁড়াইলো, ওই খাটের ওই পাশ থেকে একটা মহিলা। মবিনের সারা শরীরে রোম দাঁড়ায় গেছে, সে ভয়ে কাঁপতেছে, মানে থরথর করে। কামাল মনে হইতেছে কিছুই দেখতেছে না। কামাল এগোয়ে যাচ্ছে সামনে, সামনে যে ডানে বামে তাকাইতেছে, বিছানাটা দিক তাকাচ্ছে। তো কামাল এক পর্যায়ে কি করলো, ওই মাছের যে ইটা ছিল, প্লেটটা ছিল, ওইটা মাটিতে নামায় রাখলো। মাটিতে নামায় রেখে বললো, কে এই যে দিলাম, কে আসো আসো, দেখতে চাই, ভোগ দিলাম। এইটা বলার সাথে সাথে মনে হলো যে দমকা হাওয়া ঢুকলো ঘরের মধ্যে। এই পাশে জানলা দিয়ে, জানলাটা ঠাস করে খুলে গেল, মানে পাল্লাগুলো খুলে গেল, দমকা হাওয়া ঢুকলো। এবং তার পেছনে যে দরজা, ওই দরজা দিয়েও দমকা হাওয়া ঢুকলো, দরজাটা ঠাস করে আটকায় গেল। আর ভেতরে যে হারিকেনের যে শিখা জ্বলতেছে, শিখাটা পট করে নিভে গেল। মবিন তো মনে হলো যে এমন ভয় পাইছে, সে জীবনে এরকম ভয় পায় নাই। আর কামাল মনে হলো ওখানে শব্দ করতেছে, কেমন একটা গড় 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 শব্দ করতেছে ওখান থেকে, মানে কামালের কণ্ঠ থেকে শব্দটা আসতেছে। মবিন শুনতে পাচ্ছে অন্ধকারের মধ্যে কামালের গলা দিয়ে একটা বিজাতীয় শব্দ আসতেছে, গড় 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 গড়। এবং এইখানে দরজা বন্ধ হয়ে গেছে, আলো কিন্তু তেমন দেখা যাচ্ছে না। তো ওই খাটের পাশে জানলাটা যে খুলছে, ওইখান থেকে একটা রাতের আলো, মানে চাঁদের আলো সব আসতেছে। এই আলোতে মবিন এখান থেকে দেখলো কামাল মাটি থেকে উঠে গেছে কয়েক ইঞ্চি এরকম, আর বাঁকা হয়ে গেছে, তার হাত দুটো এরকম বাঁকায় পিছনে চলে গেছে, সে এরকম বাঁকা হয়ে যাচ্ছে। তো মবিন আর মানে তার মানে কোন রকম সেন্স ঠিক রাখতে পারলো না, সে দৌড় দিল দরজার দিকে, বন্ধ দরজার দিকে। যে সে জোরে প্রাণপণে টানা শুরু করলো, প্রাণপণে টানছে, খুলতেছে না খুলতেছে না। সে মানে মানে মন থেকে শুধু বলছে দুধ চাই, দরজা খোল দরজা খোল। বলতে বলতে সে মানে কি বলছে তার খেয়াল নেই, একসময় ড্রিম করে দরজাটা খুলে গেছে, মনে হলো অল অফ এ সাডেন কেউ ট্রেনের অ্যাক্সিডেন্ট ছেড়ে দিছে। ওই দরজা খুলে সে হিমড়ায় পড়লো ফ্লোরের মধ্যে। ফ্লোরে যখন পড়ছে, সে তাকায় দেখতেছে ওই ফ্লোরের মধ্যে আস্তে আস্তে নেমে আসলো কামাল এবং শুয়ে আছে। কামাল মনে হলো যে এরকম শুয়ে আছে এবং ফ্লোরের মধ্যে শুয়ে পড়লো সে। এবং তার পাশে একটা অবয়ব দাঁড়ানো, একটা নারীর অবয়ব, তার চুল এত লম্বা যে মাটি পর্যন্ত একদম বিছায় যাচ্ছে। আর কামাল ওখানে শুয়ে গড় 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 করতেছে, মানে সে মানে ভয়ঙ্কর দৃশ্য। এইটা আসলে মমিন নিতেই পারেনি। সে ওখান থেকে দৌড় দিল, বের হয়ে দৌড় দিয়ে সে সিঁড়ি দিয়ে হাঁচড়ায় পাঁচড়ায় নামলো। লাস্টের সিঁড়িতে এসে সে পিছলায় পড়ে গেল, পিছলায় পড়ে ছেঁচড়া অনেক দূর আসছে। ওই অবস্থা আবার দৌড়াইছে সে দৌড়াইতে দৌড়াইতে সে বাসায় চলে গেছে। বাসায় যে তার ঘরে ঢুকে সে দরজা লাগাই দিছে, ভয়ে থরথর করে কাঁপতেছে, তার মানে কিছু বলার মতো সাহস নেই। এবং সে তার বাবাকে যে বলবে এই চিন্তা করতে পারতেছে না, বাবা কি বলবে কি হবে এই চিন্তা করতে করতে সে অনেকক্ষণ চুপচাপ বসে থাকলো একা একা, মানে কিচ্ছু করার নাই। সে বাসার মধ্যে হারিকেন আবার জ্বালাইছে এবং সে চুপচাপ বসে আছে। তারপর চিন্তা করলো যে
আমি যদি একদম চুপচাপ থাকি, কিছু না বলি, তাহলে ছেলেটার তো ক্ষতি হবে, কামালের তো কিছু একটা, যে অবস্থা দেখে আসছি। তখন সে উঠলো, উঠে গিয়ে তার বাবার যে দরজা ওইটার মধ্যে নক করলো, আব্বা উঠেন, আব্বা আব্বা বলে ডাক দিল। অনেকক্ষণ পর তার বাবা বলছে, কি হয়েছে? তো বলে, আপনি আসেন, কথা আছে। তো জনাল সাহেব আস্তে করে এসে দরজা খুলে দাঁড়াইলো, চোখে ঘুম। কি হয়েছে? তো বললো যে আমার সাথে কামাল গেছিল ওইখানে, কামাল আমার নিয়ে গেছিল ওই জায়গায়। তো সাথে শোনার সাথে তার বাবা তারে দিল এক চড়, ঠাস করে একটা চড় বসাই দিল। বলে, তোর নিয়ে গেল মানে তুই কি যাবি ওর সাথে? বলে, হ্যাঁ নিয়ে গেছে। এখন কই কামাল? কই? কামাল ওইখানে ফ্লোরের মধ্যে বসে গড়াইতেছে, তার গলা দিয়ে শব্দ বেরিতেছে এরকম। তো জনাল সাহেব তো মানে পুরা হয়ে গেলেন। সাথে সাথে তিনি তার ঘরের থেকে হারিকেন বের করলেন, বললেন, ঘাড়ের তলে হেজাক আছে, হেজাক বাইর কর। তো নিয়ে তখন অবাক হয়েছেন মবিন যে তার বাবার এত সাহস, সেটি অবাক হলো। হেজাক ছিল সেটা বের করলো, তার বাবা দেখলো খাটের কোনার থেকে একটা বল্লম বের করলো, করে সে মানে দোয়া পড়তে পড়তে তার বাবা বের হয়ে গেল। তারা বলে, আমার সাথে আয় বলে গেল। তার বাবা ওই দিকে ফার্স্টে গেল না, ওই বাংলোর দিকে গেল না। তার বাবা তাকে নিয়ে হেঁটে, তাদের ওইখানে রাস্তা আছে, রাস্তাতে হেঁটে ওইখানে স্কুল মাস্টার আছে এবং ওখানে একজন আরবি টিচার আছে, উনি কলেজে আরবি পড়ান, ওদের বাসায় গেল। স্কুল মাস্টার সাহেবকে তুললেন, তুলে বললো, রাতের বেলা নক টক করে উঠে। তো স্কুল মাস্টার সাহেব খুবই মানে বিচলিত, কি ব্যাপার? বলে, একটা বিপদ হয়েছে, তাড়াতাড়ি আসেন। তো যেয়ে তারপর কলেজের যে ধর্ম টিচার যিনি ছিলেন তাকেও নিলেন। তো এই কয়েকজন মিলে ওখানে যে হাজির হলেন ওই বাড়িতে, এবং গিয়ে ততক্ষণে অলরেডি ওই যে মানে তারা যখন পৌঁছেছে ওই সময় ফজরে আজান দিচ্ছে, ফজরে আজান দিচ্ছে, মানে ভোর হয়ে গেছে আর কি। তো যে ঘরের মধ্যে ঢুকলেন একদম নিয়ে, তো ইকে মমিনকে সাথে নিয়ে আসছে। তার বাবা বলে, কোথায়? দেখাইলো। তো ঘরের মধ্যে যে দেখতেছে যে ওই তারা দেখছে ওই যে গোল একটা ওইরকম নকশা করা। তো ওই যিনি আরবি টিচার ছিলেন তিনি ওইটা দেখেই নাকি তিনি দোয়া দরুদ পড়া শুরু করছেন, দোয়া পড়তে পড়তে সামনে যাচ্ছেন। তো যে ওই মমিনকে জিজ্ঞেস করছিল, কি দেখছে? মমিন বললো এই। তো ওইখানে যে দেখেন যে ওই খাটটার ওই যে গোল যে সার্কেলটা, তার ওই পাশে ওই প্লেটটা পড়ে এসে, প্লেটের মধ্যে কোনো মাছ নাই। আর ওই জায়গায় কামাল শুয়ে আছে এবং কামালের মাথা একদিকে বাঁকানো। তো ভয় পেয়ে গেলেন। জয়নাল সাহেব মনে করছেন যে মানে কামাল কি মানে তার সব ঠিক আছে নাকি। সে দৌড় দিয়ে গেলেন এবং ওই সাথে যে আরেকজন টিচার ছিলেন উনিও গেলেন, যে দেখলেন, দেখে যে না পালস আছে, তার পালস আছে। তো তাকে তারা সবাই মিলে ওখান থেকে টেনে বের করলো, মানে ঘর থেকে বের করলো, মবিন সহ বের করে তারা নিয়ে আসলো বাইরে। সেখান থেকে তাকে টেনে তারা নিয়ে আসলো হচ্ছে জয়নাল সাহেবদের বাসার বারান্দায়, মানে মমিনদের বারান্দায়। তো সেখানে এনে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করলো, কামালকে পরিষ্কার করে তারা মানে তার গাটা মুছে দিল। তো তারপরে তখন ওই যে আরবি টিচার ছিলেন তিনি বললেন যে আমরা নামাজ পড়ে নিই একসাথে। তো ওনারা যে একসাথে জামাতে নামাজ পড়লেন, পড়ে আসলেন, এসে তারা কামালকে দেখলেন কি অবস্থা। তো আরবি টিচার তখন দোয়া দরুদ পড়া শুরু করলেন, কামালকে তিনি ঝাড়া শুরু করলেন। তো ঝাড়তেছেন, দেখতেছেন যে মানে ঝাড়লে সে জাস্ট একটু কাঁপে আর কি, কাঁপে এবং তার শীত লাগতেছে অনেক। তো তাকে তাড়াতাড়ি বাসার থেকে বড় কাঁথা টাথা এনে পেঁচায় দেওয়া হলো এবং তিনি দোয়া দরুদ পড়তে পড়তে ঝাড়তে ঝাড়তে এক সময় মনে হলো সে ঘুমাইতেছে, আসলে তার ঘুম আর ভাঙে না কামালের। তো তিনি বললেন যে আমি তো অনেকক্ষণ ঝাড়ছি, আর কি করা আছে, এখন মসজিদের যে হুজুর আছে ওনাকে নিয়ে আসেন, এনে দেখেন উনি কি করতে পারে। ছেলেটা তো বুঝতেছি না কি হয়েছে, কোন রকম পজেসড হয়েছে না কি হয়েছে এটা বুঝতেছি না কিছু। তো যাই হোক, তারা মোটামুটি ওই বসেই ছিলেন সামনে। অনেকক্ষণ পর মসজিদ থেকে হুজুরকে নিয়ে আসেন, উনি এসে ওইখানে একটা রুকাইয়ার মতো করেন বা একটা ঝাড়ফুঁক করেন। তো করার পরে তিনি দেখেন যে কামালের আস্তে আস্তে চোখ মেলে। কামাল চোখ মেলে, সে মানে খুব মানে চোখ মেলতে পারতেছে না, এরকম খুব দুর্বল একটা আচরণ করতেছে, বলতেছে যে আমি কোথায়। তো তখন তাকে বললো যে তুমি আসো, আমাদের বাসায় আসো। জয়নাল চাচা বললেন যে আমাদের বাসায় আসো, তুমি কি ঠিক আছো, তুমি কি মনে করতে পারো, কি হয়েছে? তো কামাল ঠিক মতো বলতে পারতেছে না। সে বললো যে আমি মবিনের সাথে গেছিলাম ওইখানে বাংলোতে, তারপরে আর আমার কিছু মনে নাই। মানে সে আর বলতে পারতেছে না, তার এতই দুর্বল কথা বলতে পারতেছে না। তো কামালের যেহেতু এখানে কেউ নাই এবং তখনকার সময় তো ওরকম ফোনও ছিল না কাউকে কল দেওয়ার মতোই, তো জয়নাল কাকাই তখন ব্যবস্থা করেন কামালকে ওখান থেকে তাদের ওইখানকার যে সদর আছে সেখানে নিয়ে যান, সেখানে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। সেখানে যে চিকিৎসক থেকে বলা যায় তার শরীরে অ্যানিমিয়া, অনেক রক্ত চলে গেছে, রক্ত নাই শরীরে, রক্ত কমে গেছে অনেক। খুবই আশ্চর্যজনক ব্যাপার, সে একটা বলশালী ছেলে ছিল, খুব শারীরিকভাবে সুস্থ ছেলে, এরকম কেমনে হলো, অ্যানিমিক কেমনে হলো। তো যাই হোক, তাকে মানে খাবার দাবার অনেক কিছু দেওয়া হয়, শুশ্রূষা করতে বলা হয় এবং তাকে কিছুদিন তার আরেক মানে প্রতিবেশী, মানে কামালদার যে বাসা ছিল তার প্রতিবেশী এক বাসায় রাখা হয়। তো সেখানে তারা তাকে চিকিৎসা দিত, মানে ওই ডাক্তার যা লিখে দিয়েছেন ওষুধপত্র দিত। সেখানকার যে কবিরাজ ছিল গ্রামের, সেও এসে দেখে যেত
এবং জয়নাল চাচা এটার মানে তত্ত্বাবধানে ছিলেন, তিনি সেগুলো খবর নিয়ে নিতেন। তো সেই খবরে বেরোলো যে ওই কবিরাজ যে বললো, কবিরাজেরও তো নিজস্ব একটা আছে, সে কবিরাজ বলল যে এই ছেলেটাকে খারাপ কোনো কিছুতে ধরছে এবং তার থেকে তার যে শক্তি, জীবনী শক্তি শুষে নিতেছে এরকম। তো ওরকে বড় কোনো হুজুর বা কাউকে দিয়ে দেখান, চিকিৎসা করান। তো যাই হোক, এর মধ্যে কামালের বড় ভাই চলে আসে খবর পেয়ে, তাকে মানুষ ওই যে চিঠি লিখছিল সে চলে আসে, আসার পরে তিনি তাকে আরো ভালো ব্যবস্থা করেন, একেবারে শহরে নিয়ে যান কামালকে, সেখানে নিয়ে একজন বড় আলেমের কাছে নেন, সেখানে নিয়ে তাকে চিকিৎসা করান। তো চিকিৎসা করে আলেমও বলে যে খারাপ একটা জিন তাকে ধরছিল, খুব খারাপ জিন, এবং সে কোথাও যে সেটা নজরে পড়ছে এবং এটা তাকে কিন্তু এরকম খুঁজে ফিরবে এবং তার ক্ষতি করবে, তার জীবনী শক্তি শুষে নেওয়ার চেষ্টা করবে, এটা তারা করে। এবং এটা কোনো মহিলা জিন, যে যেটা করছে এটা কোনো মহিলা জিন। তো যাই হোক, কামালকে জিজ্ঞেস করে, তার ভাইও জিজ্ঞেস করে কি হয়েছিল, কি ব্যাপার, তোর কেমনে কি এগুলো হলো। তো কামাল আসলে মানে তার ভাইকেও সে বলে না, চুপ করে থাকে, এই জিনিসগুলো সে এড়ায় যায়। তো সে তার যে বন্ধু মবিনকে একদিন বলে যে কি হয়েছিল। মবিন জিজ্ঞেস করে তারে যে তোর কি হয়েছিল, আমি যে ওখানে দেখলাম যে তোর এরকম অবস্থা। বলে আমি যখন নাকি যে বললাম যে নিয়ে আসছি, এই যে তোমার ভোগ নিয়ে আসছি, তখনই আমি দেখছি একটা নারী দাঁড়ায় আছে ওইখানে, সে দেখতে খুবই সুন্দর, তার চুল অসম্ভব লম্বা পাড়িবন্ধ, এবং সে আমার কাছে এসে আমার গালে স্পর্শ করার সাথে সাথে আমার শরীর দিয়ে কেমন মনে হয় যে একটা মানে স্রোত নেমে যায়, ঠান্ডা কেমন একটা স্রোত, আর আমি আর তখন কিছুই স্মরণ করতে পারি না। এরপর থেকে আমি মানে মনে হয় যে আমি বাতাসে ভাসতেছিলাম যতক্ষণ পর্যন্ত আমার হুঁশ আসছে, এবং তারপর তো আমি মানে নড়তে পারতেছিলাম না, মনে হয় যে আমাকে পানিতে ভাসাইতেছে কেউ, এরকম পানিতে ভেসেই আসি। তো তখন মমিন বলে এখন তোর কেমন লাগে? কয় যে অনেক দুর্বল লাগে, আমার শরীরে সেরকম শক্তি নাই। আসলে আমার অনেক শুকায় টুকায় গেছিল, মানে অন্যরকম হয়ে গেছিল। আর তার ভাই তখন মানে খুবই চিন্তায় ছিল, তার ভাই শহর থেকে এখানে এসেই গ্রামেই থাকতেছিল তাদের বাড়িতে। তো এরকম অবস্থায় কামালকে তখন একজন ওই যে আলেমের কাছে যে নিছিল শহরে, তিনি তাকে বলেন যে এই কিছু আমল দেন, বলে যে এগুলা করতে হবে। এবং কামাল বুঝতে পারে যে সে একটা বড় সমস্যায় পড়ছে, মানে এখান থেকে উত্তরানোর উপায় নেই। তার খুব ভয় লাগতো। কামালকে নাকি রাতের বেলাকে এসে ডাকতো তার ঘরের বাইরে, তার জানলা দিয়ে ডাকতো, এবং অনেক সময় নাকি সে দেখতো তার ঘুমের সময় তার মাথার কাছে কে দাঁড়ায় আছে। তো কামাল তখন চিৎকার করে উঠতো, চিৎকার করলে তার বড় ভাই চলে আসতো, বড় ভাই পাশের রুমে ছিল। তো যাই হোক, এরকম অবস্থায় কামালকে কিছু দেয় আমল দেয় করার জন্য সেই আলেম যিনি ছিলেন। তো কামাল এরকম আমল করতো, নিয়মিত করতো। সে নামাজ পড়তো, নামাজ পড়ার পর রাতে বিশেষ করে বলছে যে এশার নামাজের পরে এই আমলগুলো করে তারপরে যেন সে ঘুমাইতে যায়। তো আর ওই আলেম একদিন আসছিল তাদের বাসায়, এসে তার বড় ভাই তাকে আমন্ত্রণ করে আনছিলেন, এনে বাসার মধ্যে বলেন যে এরকম আমাদের বাসাটা বন্ধ করে দেন। তো আলেম তাদের বাসাটা বন্ধ করে দিছিল। তো ওই যখন নাকি কামাল নাকি ওই আমল করতো, তখন নাকি সে ফিল করতো যে তার বাসার জানলার পাশে ওই যে কাকি যেরকম বলছিল সেরকম দাঁড়ায় কেউ নিঃশ্বাস ফেলতেছে, এবং সে অনেক কান্নার শব্দ শুনতো ওই পাশ থেকে, মানে তাদের বাসার এই যে পিছনের যে অংশটা যেখানে গাছগাছালি আছে ওখান থেকে কে জানি কাঁদতো, এরকম শব্দ সে পেত। এবং সে অনেক রকম স্বপ্ন দেখছে, এবং সে স্বপ্নে নাকি ওই নারীটাকেই দেখতো যাকে সে ওই যে ওখানে মাছ রাখার পরে দেখছিল তাকে। তো যাই হোক, ওই আলেম বলে দিয়েছিল এটা মোটেই ভালো না, তুমি ওই বাংলাতে যা করছো ওই জায়গাটার মধ্যে অনেক রকমের দুষ্কর্ম করতো যারা এই ছিল এখানে, উল্টাপাল্টা কাজ করতো, উল্টাপাল্টা জিনিস করতো, আর এই ভোগ টোক এগুলা কোনো ভালো কাউকে দেয় না, এগুলা মানে জিনিসটা ভালো না। যাই হোক, তাকে দোয়া দরুদ পড়ে এরকম ভাবে মানে করে দেয়। তো কামাল এরপর থেকে ওরকমই ছিল। কামাল নাকি অনেক দুর্বল হয়ে গেছিল, আগের মতো উচ্ছল আর ছিল না, ভয়ে থাকতো। তো পরবর্তীতে তার ভাই তাকে বিয়ে শাদী দিয়ে ওখানে সেটেল করে, এবং তারপরও কামালের অনেক রেস্ট্রিকশন ছিল। সে এরকম নদীতে রাতের বেলা আর মাছ ধরতে যাইতো না, এবং এলোমেলো সময় চলাফেরা করতো না, এগুলা তাকে দিয়ে রাখছিল। কারণ সে নাকি সবসময় ফিল করতো যে তাকে কেউ এরকম ফলো করতেছে বা তার কাছে আসতে চায়, এরকম একটা ব্যাপার। যখন সে আমল করতো তখন ওই টাইমটা সে একটু ডিস্টেন্স বুঝতে পারতো যে তার ওরকম মানে কিছু আসতে পারতেছে না এরকম। এছাড়া নাকি সে প্রায় ফিল করতো তার খুব কাছেই কেউ আছে এরকম। তো যাই হোক, কামালকে মোটামুটি কনস্ট্যান্ট একটা ইসের মধ্যে থাকতে হয় এরপর থেকে, মানে একটা আমলের মধ্যে থাকতে হয় এটা থেকে বেঁচে থাকার জন্য। তো যাই হোক, এই একটা ঘটনা ছিল যেটা পাভেল আমাদের কাছে শেয়ার করছে। আমার কাছে কিন্তু বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে, বেশ ভয়ের মনে হয়েছে পাভেলের ঘটনাটা। মানে এরকম জায়গায় কিন্তু অনেকে যে
পজেসড হয়েছে। আমি জীবনে শুনছি যে অনেক মানুষই অনেক জায়গায় এরকম গেছে, যাওয়ার পরে পরবর্তীতে সে ফিল করছে যে সে পজেসড হয়ে গেছে। এরকম ঘটনা কিন্তু আমি শুনছি আরো মানুষের কাছে। তো এই ঘটনাটা শুনে আমার কাছে এর জন্য বেশ অন্যরকম লাগলো, এবং পুরো পরিবেশটা আমি যখন পড়ার সময় কল্পনা করতেছিলাম তখন আমি পুরো দেখতে পাচ্ছিলাম, আর আমার কাছে বেশ ভয়ের মনে হচ্ছিল। তো যাই হোক, এখন চলে যাব পরবর্তী ঘটনায়। আর যাবার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরাও অদ্ভুতরে শুনতে পায়। যারা ফেসবুকে আমাদের থার্সডে নাইট ফিয়ার শুনেন তারা আমাদের পেজটিকে ফলো করে দেবেন। আমাদের আহমেদ বাবু আমার যে পেজটি আছে সেটিকে ফলো করবেন, এবং অদ্ভুতরে পেজটিকে ফলো করে দেবেন। আর ফেসবুকে আমাদের অদ্ভুতরে গ্রুপে জয়েন করে ফেলতে পারেন, চলে যেতে পারেন আমাদের প্যাট্রিয়ন চ্যানেলে। সেখানে প্যাট্রিয়নে আমাদের ফ্রি মেম্বারশিপ আছে, সেটা নিতে পারেন সেখানে। তাহলে আপনার থার্সডে নাইট ফিয়ারের এপিসোডগুলোকে আপনারা অ্যাড ফ্রি অবস্থায় পাবেন। এছাড়াও আরো অনেক কন্টেন্ট আছে, সেগুলো মেম্বারশিপের আন্ডারে, তো সেখানে আপনারা গিয়ে চেক করে দেখতে পারেন। তখন প্রায় 12:30। গ্রামের অধিকাংশ মানুষ ঘুমিয়ে পড়েছে। তার পাশে এমন নীরবতা যেন পুরো গ্রামটা হঠাৎ করে পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। দূরে কোথাও একটা কুকুরের মাঝে মাঝে ডাক ভেসে উঠছিল, তারপর আবারও সব চুপ। গ্রামের একবারে শেষ প্রান্তে ছিল একটি পুরনো মসজিদ। মসজিদটির নাম ছিল নুরানি জামে মসজিদ। প্রায় 50 বছরের পুরানো মসজিদ। চারপাশে বড় বড় গাছ, পাশে একটি পুরনো কুকুর, আর মসজিদের পেছনে ছিল বহুদিনের পরিত্যক্ত একটি ছোট্ট ঘর। সেই মসজিদের ইমাম ছিলেন হাফেজ মাওলানা সালে সাহেব। তিনি প্রায় 15 বছর ধরে ওই এলাকায় ইমামতি করছিলেন। গ্রামের সবাই তাকে শান্ত, সৎ এবং সাহসী মানুষ হিসেবেই চিনত। কিন্তু একটা বিষয় তিনি সবসময় এড়িয়ে চলতেন: রাতের শেষ প্রহরে মসজিদের পেছনের ঘরে কাছে যাওয়া। কেউ তাকে জিজ্ঞেস করলে তিনি শুধু বলতেন, ওদিকে যেও না, আর কারণটা জানতেও চেয়েও না। গ্রামের মানুষ ভেবেছিল হয়তো পুরনো ঘরটা ভেঙে পড়ার মতো অবস্থায় আছে, তাই ইমাম সাহেব সবাইকে সাবধান করে দেয়। কিন্তু আসল ঘটনা ছিল একটু অন্যরকম। একদিন রাতের ঘটনা। সেদিন ইশার নামাজ শেষ করে সবাই যার যার বাড়িতে চলে। মসজিদে তখন শুধু ইমাম সালে সাহেব। তিনি কোরআন তেলাওয়াত করছিলেন। হঠাৎ ঠকঠক করে মসজিদের পিছন থেকে শব্দ হলো। তিনি তেলাওয়াত থামিয়ে কিছুক্ষণ চুপ করে শুনলেন। শব্দটা আবারও হলো, ঠকঠক করে। মনে হলো কেউ যেন কাঠের দরজায় ধীরে ধীরে আঘাত করছে। ইমাম সাহেব উঠে দাঁড়ালো। তিনি মসজিদের জানালা দিয়ে বাহিরে তাকালেন। কেউ নেই, চারপাশ অন্ধকার। শুধু পুকুরের পানিতে চাঁদের আলো পড়ে অদ্ভুত একটা পরিবেশ সৃষ্টি করে রেখেছে। তিনি আবারও বসে পড়লেন। কিছুক্ষণ পর আজানের শব্দ ভেসে এলো। ইমাম সাহেব প্রথমে ভেবেছিলেন হয়তো আশপাশের কোনো মসজিদ থেকে আজান হচ্ছে, কিন্তু পরক্ষণেই তার বুক কেঁপে উঠল। কারণ আজানের শব্দটা আসছিল মসজিদের পিছনের ওই পরিত্যক্ত ঘর থেকে। তিনি ঘড়ির দিকে তাকালেন। রাত তখন প্রায় 1টা বাজে। ফজরের আজানের সময় হতে এখনো অনেক সময়ই বাকি। ইমাম সাহেব ধীরে ধীরে জানালার কাছে গেলেন। আবারও সেই শব্দ, কিন্তু এবার তিনি স্পষ্ট শুনলেন আজানের মধ্যে তার নিজের কণ্ঠের মতো একটি আওয়াজ যেন মিশে আছে। তিনি ভয় পেয়ে জানালা বন্ধ করে দিলেন। সারা রাত তার আর কোনো ঘুম হলো না। পরের দিন সকালে গ্রামের কয়েকজন মানুষ মসজিদে এসে তাকে জিজ্ঞেস করল, হুজুর, রাতে কোনো শব্দ শুনছেন? ইমাম সাহেব একটু চুপ করে থেকে বললেন, কেন? একজন বৃদ্ধ বললেন, রাত 1টা নাগাদ মনে হলো মসজিদ থেকে আজান হচ্ছে। আরেকজন বলল, আমি তো ভেবেছিলাম আপনি হয়তো তাহাজ্জুদের জন্য আজান দিয়েছেন। ইমাম সাহেব কোনো উত্তর দিলেন না, কারণ তিনি জানতেন আজানটা মসজিদ থেকে আসে, ওই পিছনের ঘর থেকে এসেছে। সেদিন রাতে ইমাম সাহেব সিদ্ধান্ত নিলেন তিনি আর বিষয়টা এড়িয়ে যাবেন। ঈশার নামাজ শেষ করে সবাই চলে গেলে তিনি মসজিদের দরজা বন্ধ করলেন।
তারপর একটা টর্চ হাতে নিয়ে পেছনের দিকে হাঁটতে শুরু করে। পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ তার টর্চের আলো কেন জানি নিভে গেল। তিনি ব্যাটারিটি পরীক্ষা করেন, ব্যাটারি ঠিকঠাকই ছিল। তিনি আবারও সুইচ চাপলেন, আলো জ্বলেও। তিনি এরপর সামনে তাকালেন। পরিত্যক্ত ঘরটার দরজাটা বন্ধ, কিন্তু দরজার নিচ দিয়ে যেন ভিতর থেকে হালকা আলো বের হচ্ছে। ইমাম সাহেব থমকে দাঁড়ালেন। ঘরটিতে বহু বছর ধরে কোনো বিদ্যুৎ ছিল না, তাহলে আলো আসছে কোথা থেকে? তিনি ধীরে ধীরে দরজার কাছে গেলেন। হাত বাড়িয়ে দরজায় স্পর্শ করতেই দরজা কেন জানি না নিচ থেকে খুলে গেল। ভিতরে অন্ধকার, কোনো আলো নেই। ইমাম সাহেব টর্চ জ্বালিয়ে চারপাশে দেখলেন। ঘরের ভিতরে শুধু পুরনো কিছু কাঠের বাক্স, একটা ভাঙ্গা চৌকি এবং দেয়ালের পাশে ধুলো জমে থাকা একটি পুরনো মাদুর, আর কোনো কিছুই নেই। তিনি চারদিকে ভালোভাবে তাকালেন। হঠাৎ মেঝের এক কোণে তার চোখ পড়ে গেল। ধুলোর উপর পায়ের ছাপ, খালি পায়ের ছাপ। ছাপগুলো দরজার কাছ থেকে শুরু হয়ে ঘরের ভেতরে গেছে, কিন্তু ফিরে আসার কোনো ছাপই যেন নেই। ইমাম সাহেবের শরীর শিউরে উঠল। তিনি আর এক মুহূর্ত সেখানে থাকলেন। পরের দিন তিনি গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ কাদের মিয়াকে ডেকে পাঠালেন। কাদের মিয়া দীর্ঘক্ষণ চুপ করে থাকার পর বললেন, হুজুর, আপনি অবশেষে ওখানে গেছেন? ইমাম সাহেব বললেন, আপনি আগে থেকে কিছু জানতেন? বৃদ্ধ মাথা নিচু করলেন। অনেক বছর আগে ওই ঘরটা ব্যবহার করতেন আগের ইমাম সাহেব। তারপর এক রাতে তিনি বলেছিলেন তিনি এমন কিছু দেখেছেন যেটা কাউকে বলা যাবে না। ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন, তারপর কি ঘটেছিল? কাদের মিয়া ধীরে ধীরে বললেন, পরের দিন ভোরে তিনি আর মসজিদে ছিলেন না। কোথায় গিয়েছিলেন কেউ জানে না। তারপর? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, শুধু তার টুপি আর একটা পুরনো কোরআন শরীফ ওই ঘরের ভেতর পাওয়া গিয়েছিল। ইমাম সাহেব অবাক হয়ে বললেন, তাহলে এত বছর ধরে কাউকে বলেনি কেন? বৃদ্ধ উত্তর দিলেন, কারণ এরপর যারা ওই ঘর নিয়ে বেশি খোঁজ করেছে তাদের প্রত্যেকে রাতে অদ্ভুত অদ্ভুত শব্দ শুনেছে। সেদিন রাতেই আবার একটি ঘটনা ঘটল। ইমাম সাহেব মসজিদের ভেতরেই বসেছিলেন। হঠাৎ পিছন থেকে কারো হাঁটার শব্দ। তিনি ঘুরে তাকালেন, কেউ নেই। শব্দটা আবারও হলো। এবার মনে হলো কেউ মসজিদের ভিতরে হাঁটছে। ইমাম সাহেব ধীরে ধীরে পিছনে তাকালেন। মসজিদের শেষ সারিতে একটা সাদা কাপড় পড়ে আছে। তিনি কাছে গিয়ে দেখলেন সেটা কাপড়, পুরনো একটা নামাজের চাদর। চাদরের নিচে একটা ছোট কাঠের বাক্স। তিনি বাক্সটা খুললেন। ভিতরে ছিল একটি পুরনো চিঠি। চিঠির কাগজ হলুদ হয়ে গেছে। উপরে লেখা, যে এই চিঠি পড়বে সে যেন শেষ রাতের ডাকের উত্তর না দেয়। ইমাম সাহেবের হাত যেন কেঁপে উঠল। তিনি চিঠি পড়তে শুরু করলেন। চিঠিতে লেখা ছিল, শেষ রাতে শেষ পড়ে পিছনের ঘর থেকে আজানের শব্দ শোনা যায়। প্রথমে মনে হবে কেউ নামাজের জন্য ডাকছে, কিন্তু সেই ডাক অনুসরণ করে যে ঘরের কাছে যায় সে নিজের পরিচিত কারো কণ্ঠ শুনতে পায়। সেই কণ্ঠ যতই পরিচিত হোক দরজা খুলবে না। আর চিঠির শেষ লাইনে লেখা ছিল, সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল, একদিন সেই কণ্ঠ তোমার নিজের কণ্ঠ হয়ে যাবে। ইমাম সাহেব চিঠিটা পড়ে স্তব্ধ হয়ে গেলেন। ঠিক তখনই মসজিদের বাইরে থেকে তার নিজের কণ্ঠে কেউ ডাকলো, হুজুর। তিনি যেন ভয়ে জমে গেলেন। আবারও ডাকেন, হুজুর, দরজা খুলুন। কণ্ঠটা হুবু তার নিজের। তিনি দরজার দিকে তাকিয়ে রইলেন। বাহিরে আবারও বলা হলো, আমি সালে, দরজা খুলুন। ইমাম সাহেব বুঝতে পারলেন বাইরে যেই থাকুক সে তিনি নন, কারণ আসল সালে তো তখন মসজিদের ভিতরেই দাঁড়িয়ে আছে। তিনি দরজা খুললেন। কিছুক্ষণ পর বাইরে থেকে ধীরে ধীরে হাঁটার শব্দটা সরে গেল। তারপর পেছনের ঘর থেকে ভেসে এলো আজানের আওয়াজ। কিন্তু এবার আজান থামার পর আরো একটি শব্দ শোনা গেল, একটা শিশুর কণ্ঠ, হুজুর, আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? ইমাম সাহেব চোখ বন্ধ করে বসে রইলেন। কণ্ঠটা আবার বলল, হুজুর, আমি অনেকদিন ধরে এখানে আছি। তারপর মসজিদের দরজায় ধীরে ধীরে 3 বার শব্দ হলো, ঠক ঠক করে।
ইমাম সাহেব কোনো উত্তর দিলেন না। সারা রাত তিনি মসজিদের ভিতরেই ছিলেন। ভোরের আজান হওয়ার পর সব শব্দ বন্ধ হয়ে যায়। সকালে গ্রামের মানুষ এসে দেখলো ইমাম সাহেব মসজিদের এক কোণে বসে আছে। তিনি খুব শান্ত হয়ে বললেন, আজ থেকে ওই ঘরটা বন্ধ করে। গ্রামের লোকজন দরজা বন্ধ করে তালা লাগিয়ে দেয়। এরপর দেখা যায় ঠিক 3 দিন পর তালাটা অক্ষত, দরজাও বন্ধ, কিন্তু মসজিদের মেঝেতে আবারও সেই কালো খালি পায়ের ছাপ। এবার ছাপগুলো পেছনে ঘর থেকে বের হয়ে সরাসরি ইমামের থাকার ঘরের সামনে এসে যেন থেমেছে। ইমাম সাহেব অনেকক্ষণ ছাপগুলোর দিকে তাকিয়ে রইলেন, তারপর খুব নিচু সুরে বললেন, এটা আর ওই ঘরের মধ্যে নেই। গ্রামের লোক ভয় পেয়ে জিজ্ঞেস করলো, তাহলে কোথায়? ইমাম সাহেব কোনো উত্তর দিলেন। সেদিন রাত থেকে তিনি মসজিদের ভেতরে একা থাকতেন না। তিনি মসজিদে থাকতে হলে আরেকজন মুয়াজ্জিনকে সাথে নিয়ে থাকতেন।